আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। আজকে লাইভে সবাইকে আবারও স্বাগতম। আজকের লাইভটা হচ্ছে তোমাদের জন্য লাস্ট লাইভ, মানে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে যে প্রস্তুতির জন্য লাস্ট লাইভ। এবং আজকে তোমাদের যতগুলো সমস্যা আছে এবং শেষ মুহূর্তে যে প্রস্তুতি স্বরূপ যা যা আমি আজকে দিব সব মিলে, আর গ্রুপে কি ধরনের তোমাদের জন্য এই যে পিডিএফ রাখছি এবং আজকে রাতে তুমি কেমন প্রস্তুতি নেওয়া দরকার সব মিলে আজকের লাইভটা খুব এক্সক্লুসিভ হতে যাচ্ছে। এবং আমি জানি তোমাদের সময় খুব কম, তাই আজকে বেশি সময় নিব না। তোমরা একটু বাসায় যে পড়াশোনা করাটা খুবই জরুরি, বিশেষ করে তোমাদের যে রাইটিং পার্টটা আছে, শুধু গ্রামারের টুকিটাকি যেখানে আলোচনাটা একটু পেন্ডিং ছিল সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো সবার প্রতি অনুরোধ রইল, যারা লাইভটা দেখছো সবাই লাইভটা একটু শেয়ার করে দিবা এবং আমরা এত বেশি সময় না নিয়ে দ্রুত তোমাদের প্রস্তুতি, যাতে বাহ্যিক কথা না বলে যতটুকু দ্রুত প্রস্তুতি নেওয়া দরকার, টুকটাক যে সমস্যাগুলো তোমরা গ্রুপের মধ্যে বলেছো আমি দেখেছি, জাস্ট এগুলো নিয়ে আলোচনা হবে, বেশিক্ষণ সময় আজকে নিব না। ওকে, যদি দেখা যায় যে না তোমাদের আরো কিছু ডিমান্ড আছে বা তোমরা আরো কিছু পড়তে চাও, অ্যাকর্ডিং টু ইউর ডিমান্ড আমি হয়তো লাইভটা ল্যান্ড করতে পারি, ঠিক আছে? সো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। আমাকে একটু সময় দিবা, আমি জাস্ট একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। এখন এই আচ্ছা, সো আমরা অনেকেরই ইয়ে ছিল যে কি অনুরোধ, আমরা কমপ্লিটিং সেন্টেন্সে যেহেতু 10 মার্কস, আমরা সেদিন জাস্ট শুধুমাত্র কন্ডিশনাল এবং অ্যাজ ইফ অ্যাজ ডু নিয়ে আলোচনা করেছিলাম, বাকিটা আলোচনা হয়নি। তো সবাই আস্তে আস্তে আমরা খুব দ্রুত আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করব। আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, ততক্ষণে তোমরাও শেয়ার দিয়ে গ্রুপে শেয়ার দিয়ে দাও, দিয়ে বলো ডান, শেয়ার ডান। এবং আমিও আমাকে একটু সময় দিবা, আমি জাস্ট একটা মিনিট সময় নিচ্ছি বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিয়ে দেওয়ার জন্য। ওকে, শেয়ার হয়ে গেছে। ওকে, আমি আমার যে পেজ থেকে, মানে জিএসআর পেজ থেকেও তোমরা লাইভটা দেখতে পাবো, ওখানে একটু শেয়ার দিয়ে দিচ্ছি, জাস্ট আমাকে একটু সময় দিবা। তো কার কি সমস্যা একটু লিখে জানাও, আজকে সবগুলা এই কমেন্ট পড়ার চেষ্টা করব যদি টাইম থাকে। এবং গ্রুপের বিষয় নিয়ে বলি, গ্রুপে যারা নতুন আজকে যারা মেসেজ দিচ্ছ, আসলে খুব সম্ভব হয়ে উঠছে না, সবার নাম্বার সেভ করা ছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করাটা আসলে সম্ভব হয়ে ওঠে না। এই জন্য ক্লাস নিয়ে আবার সাথে সাথে কিন্তু এই যে এনার্জি পাওয়া যায় না ভাই, বুঝছো? এই জন্য হয়তো একটু লেট হতে পারে, বাট ইনশাল্লাহ তোমাদেরকে এডমিশন জার্নি পর্যন্ত স্যার সহযোগিতা করার লক্ষ্যে এই গ্রুপটা আমি তৈরি করেছি। সুতরাং তোমরা আজকের পরে আবার দেখো স্যারকে আবার কিন্তু ভুলে যাইও না। তামিম ইকবালের মতোই বলছি, স্যারকে আবার কিন্তু ভুলে গেলে সমস্যা, ভুলে যাইও না। একদম তোমাদের এডমিশন জার্নি পর্যন্ত ইনশাল্লাহ স্যার হার্ড এন্ড সোল ট্রাই করবো তোমাদেরকে সহযোগিতা করার জন্য। সো আমার শেয়ার টুকিটাকি শেয়ার যা দেওয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, আপনাদের নিশ্চয়ই শেয়ার ডান। আচ্ছা, সিনোনিম এন্টোনিম নিয়ে অনেকে কথা বলছো, আমাকে গ্রুপেও অনেকে বলেছো। দেখো, সিনোনিম এন্টোনিম নিয়ে জাস্ট একটা তোমাকে অ্যাডভাইস দিব, একটা তোমাকে সাজেশন দিব। প্রথম বিষয়টা হচ্ছে, তোমাকে আমি আজকে একটা যে পিডিএফ দিব, বুঝছো? পিডিএফটার মধ্যে উত্তর দেখে করার মতো সময় নাই, জাস্ট সিনোনিম এন্টোনিমটা লাস্ট 3 ইয়ার্স অর 4 ইয়ার্স এর যে বোর্ড কোয়েশ্চেন গুলা তুমি একবার অর্থ সহ চোখ বুলিয়ে যাবে, এছাড়া উপায় নেই। কারণ আজ পর্যন্ত কোনো টিচার সিনোনিম এন্টোনিমের জন্য কোনো সাজেশন দিতে পারেনি। এগুলা হয়তো বলে এই বোর্ড দেখবেন, ওই বোর্ড, এটা আইডিয়ার উপর, তো সেভাবে আমিও বলছি তুমি 23 সাল দেখবা, 19 সাল দেখবা, পারলে যে মানে 18 সাল পর্যন্ত একটু কি দেখে নিবা। তবে একটা বিষয় আছে, অনেকে আমাকে প্রশ্ন করেছো, স্যার সিনোনিম এন্টোনিম তো লিখলে হতো, উপরে একটা যে প্যাসেজ দিয়ে লেখার প্রয়োজন কি ছিল? একটা প্যাসেজ কেন দিয়ে আবার এটাতে আন্ডারলাইন করে নিচে আবার সিনোনিম এন্টোনিম লেখা, এটা কেন? দেখো, একটা বিষয় বলি, এটা ধরো আমি যদি বলি প্লে অর্থ হচ্ছে খেলা করা, প্লে অর্থ ভূমিকা রাখা, প্লে অর্থ হচ্ছে নাটক, প্লে অর্থ স্টার্ট করা। এখন চারটার যে কি কি অর্থ কেমনে বুঝবো আমরা যখন আমরা একটা সেন্টেন্সে প্রয়োগ করব, রাইট? তো সেন্টেন্স গুলো এই জন্য দেওয়া হয় একটা ইয়া করে, এই যে কি প্যাসেজ করে, যাতে তুমি বুঝতে পারো এইটা কোন অর্থে এখানে ইউজ হয়েছে। সেই জন্য তোমরা জাস্ট ওইটা এখন আপাতত না পড়ে, যেহেতু সময় কম, তুমি ওই প্যাসেজটা ধরে ধরে পড়বা না। আমি আজকে একটা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, এখান থেকে যাওয়ার পর আমাকে জাস্ট আধা ঘন্টা সময় দেওয়া লাগবে, আমি গিয়ে বাসায় গিয়ে দিব। এবং ওইখানে আমি একদম সিরিয়াল করা সিনোনিম এন্টোনিম গুলো, বোর্ড কোশ্চেন গুলো সিরিয়াল করা থাকবে বাংলা সহ, ওটা একবার যাওয়ার সময় চোখ বুলিয়ে যাবে। এছাড়া সিনোনিম এন্টোনিমের কোনো সাজেশন আপাতত নাই। সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, কেমন? আমাদের কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু 10 মার্কস, আমরা বেশি সময় নিব না, খুব দ্রুত তোমাদের থেকে অ্যান্সার চাইবো।
সবাই জয়েন হয়ে যাও। ওকে, সবাই দ্রুত একটু জয়েন হয়ে যাও। আমরা এটা কিন্তু করেছিলাম। দেখো আজকে এখানে যে ট্রি প্লান্টেশন, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, প্রত্যেকটা স্লাইডের সাথে কিছু রাইটিং পার্ট দেওয়া আছে, ওগুলো একটু চোখ বুলিয়ে নেব। ওগুলোই আমার যে সাজেশন দেওয়া ছিল, ফুল একটা পূর্ণাঙ্গ যে এই যে সাজেশন, সেগুলোকে এখানে যে ভাগ করে দেওয়া, আর কিছুই না। আমাদের কিন্তু কন্ডিশনাল এখান থেকে মাস্ট একটা প্রশ্ন আসবে, এটা সেদিন আমরা শেষ করেছিলাম। কালকে গিয়ে পরীক্ষায় কিন্তু মাস্ট দেখবা, ইফ আনটিল প্রোভাইডেড দ্যাট, সামনে অয়ার অথবা হ্যাট, এই চারটা দিয়ে কন্ডিশনাল প্রশ্ন আসবেই আসবে, এটা 100% আসবে। তাইলে তোমার এখানে মিনিমাম দুইটা আসবে, 10-এর মধ্যে কয়টা আসবে? দুইটা আসবে, একটা বা দুইটা আসবে, দুইটা আসবেই। তাইলে ওই 2 নাম্বার তুমি নিশ্চিত করলা, এটা সেদিন আমরা কমপ্লিট করলাম। যাই হোক, এখন এরপরে অ্যাজ দিয়ে করলাম, উডডেট দিয়ে করলাম। এবার আসো 2 দেখো 2 নিয়ে একটু জাস্ট শর্টকাট আলোচনা করে দিচ্ছি। এগুলো আমরা কিন্তু 6-7 থেকে পড়ে আসতেছি। 2 শব্দটার পরে 2 এর পরে তুমি একটা জাস্ট ভার্ব দিলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। হি ইজ ডুইং 2 কে আমরা 6 থেকে পড়ে এসেছি। জাস্ট এখানে নেগেটিভ ওয়ার্ড লিখবা না, এটাই হচ্ছে কথা। এতটুকু পর্যন্ত প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে। দেখো সবগুলো হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। এখানে দেখো দ্য পয়েম ইজ too difficult for me to learn by heart. ওকে, it just for me পর্যন্ত এতটুকু থাকবে। তারপরে 2 প্লাস ভার্ব দিলেই এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে অ্যাকর্ডিং টু ইউর প্রিভিয়াস ক্লজ বা সেন্টেন্স। ওকে, আচ্ছা, আই ওয়াজ টু নার্ভাস, এখানে আছে টু ডেলিভার মাই লেকচার। আচ্ছা, আমি যদি এরকম বলি, আমি এতই কি নার্ভাস যে লিখতে পারছি না, এটা তুমি তাই তুমি কিভাবে লিখবা? এটার মতো না, এটা আমরা একটা লিখে দিয়েছি। তুমি দেখি বলো তো, আমি এতই নার্ভাস ছিলাম যে অ্যান্সার লিখতে পারছি না, উত্তর দিতে পারছি না, উত্তর লিখতে পারছি না। দ্রুত আমাকে একটু কমেন্টে জানাও। এখানে একটা দেওয়া আছে, তুমি একটা আমাকে লিখে একটু করে করো, দেখাও। আই ওয়াজ কি টু নার্ভাস, আমি এতই নার্ভাস ছিলাম যে লিখতে পারছিলাম না বা লিখতে পারছি না। এটা হলে কি লিখবো আমরা? এখানে জাস্ট টু, এখানে লেখা আছে টু ডেলিভার মাই লেকচার। তুমি তোমার মতো করে একটা সেন্টেন্স দাও, দিয়ে দেখি এটাকে আমাকে দ্রুত একটু লিখে একটু জানাও। আমি এতই নার্ভাস ছিলাম যে লিখতে পারি, টু নার্ভাস পুরোটাই লিখতে হবে না, শুধু উত্তর লিখলে হবে, তাইলে তুমি দ্রুত লিখতে পারবা। তাহলে কি হলো? স্যার ডিস্টার্ব দিচ্ছে কি? হয়তো নেটের কোনো ধরনের যে প্রবলেম, নাকি অন্য কিছু? আমাকে একটু জানাও। মানে আমি কি দ্রুত বলছি সেজন্য, নাকি তোমার এই নেটটা ক্লিয়ার না? আমার যদি সবার ডিস্টার্ব দেয় তাহলে ডিস্টার্বটা হচ্ছে আমার, যদি একজনের ডিস্টার্ব হয় তাহলে হচ্ছে ডিস্টার্বটা তার। ঠিক আছে, তাহলে কি লিখছো দেখে একটু দ্রুত জানাও। টু না, উই ক্যানট মুভ, এই তো সবাই অ্যান্সার দাও। উই ক্যানট মুভ এখানে লেখা যাবে না, বারবার বলছি কমপ্লিটিং সেন্টেন্সে 10 মার্কস। এখানে কিন্তু উন্মুক্ত সেন্টেন্স তুমি লিখতে পারবা, এবং কোয়েশ্চেন লিখা লাগবে। কোয়েশ্চেন লিখে অ্যান্সারটার জায়গায় তুমি শুধু আন্ডারলাইন করবা। তাইলে বলা হচ্ছে আই ওয়াজ টু নার্ভাস, আমি লিখতে পারছিলাম। লেখা ইংরেজি কি এটা বলো। যে যারা লিখছো ক্যানট এখানে লেখা যাবে না, সো দ্যাট থাকলে ক্যানট লেখা যাবে। নোট নিয়ে নাও, সো দ্যাট যেখানে ক্যানট বা কুড নট সেখানে, টু যেখানে টু সেখানে, তারপর তুমি ভারত দিয়ে ইচ্ছে মতো সেন্টেন্স লিখতে পারবা। তাইলে আমি এতই নার্ভাস ছিলাম যে, তবে মনে রাখবা টু যেখানে নট সেখানে নয়, নট লেখা যাবে না। তাহলে দেখো, আই ওয়াজ টু নার্ভাস টু ডেলিভার মাই স্পিচ লেকচার লেখা আছে, তুমি লিখবা আমি এতই নার্ভাস ছিলাম আমি লিখতে পারছিলাম না। দ্রুত একটু লিখে আমায় জানাও তো। টু রাইট অ্যান্সার, গ্রেট ওয়ান, টু রাইট অ্যান্সার। টু প্রিপেয়ার টু, আচ্ছা প্রপোজাল, আবির বলছে ভেরি গুড। আমি এতই নার্ভাস ছিলাম যে তাকে প্রপোজ করতে, এই তো উন্মুক্ত সেন্টেন্স লিখতেছে, এরকম লিখো। মানে আমি যা বলছি তা লিখতে হবে এমনটা না। আচ্ছা, তারপরটাতে যাচ্ছি। এটাতে দ্য পয়েম ইজ টু ডিফিকাল্ট টু গেট ইট বাই হার্ট, এটা মুখস্থ করতে পারছিলাম না। ঠিক আছে, শেষ, আমাদের সময় খুব কম, আমরা ডিরেক্টলি কি করব, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে কি আছে, ইনস্পাইট অফ এর পর, ইনস্পাইট এর পরে অফ হয়, কিন্তু এখানে যদি ডেসপাইট থাকতো অফ লিখতে পারতাম না, যার অর্থ সত্ত্বেও। হিজ, এখানে এই যে পভার্টি, এখানে একটা নাউন লিখতে হবে, হি লিডস। এটা লেখার পরে এতটুকুতে অনেকে বাক্য শেষ করে দাও, এটা কিন্তু হবে না। ইনস্পাইট অফ এর পরে একটা শব্দ প্রয়োজন হলে নাউন লিখতে হবে, তারপর একটা পূর্ণ বাক্য, যেটাকে আমরা ক্লজ বলি, এরকম একটা ক্লজ লিখতে হবে। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি লিডস অ্যান অনেস্ট লাইফ। তারপরে হচ্ছে, এটা অর্থ কি দেখো,
ইনস্টেড অফ অর্থ সত্ত্বেও, ইন লিউ অফ এটার অর্থ হচ্ছে সত্ত্বেও। এটা না আই টুক বায়োলজি, আমি মানে বায়োলজি নিয়েছি বা জীববিজ্ঞান নিয়েছি কিসের পরিবর্তে? এই দুইটার অর্থ হচ্ছে যে কি পরিবর্তে, জাস্ট একবার এগুলোকে রিভিশন করে যাচ্ছি। আচ্ছা, এবার ইনস্পাইট অফ, ইন লিউ অফ, ইনস্টেড অফ, এটার অর্থ হচ্ছে পরিবর্তে, এটার অর্থ হচ্ছে সত্ত্বেও। এবার দেখো বিকজ অফ, বিকজ আর বিকজ অফ এর মধ্যে যে পার্থক্য আছে এটা নিয়ে তোমাকে একটা সেন্টেন্স এখন কিন্তু করতে হবে। দেখো, বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস আমার অসুস্থতার কারণে, আই কুডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। এটা যে কোনো এটা তুমি কুডন্ট লিখতে পারো, ক্যানট লিখতে পারো, সমস্যা নেই। এখন আমি তোমাকে একটা সেন্টেন্স দিচ্ছি, দেখি তুমি এটা করো। কমপ্লিটিং সেন্টেন্স উন্মুক্ত, কি আসে কোনো ঠিক নাই। কিসের জন্য? বিকজ অফ মাই ইলনেস আমি আজকের ভিডিওটা দেখতে পারছি না, মানে আজকের ভিডিও ক্লাসটা দেখতে পাচ্ছি না, মানে কি ভিডিও দেখা ইংরেজি হচ্ছে ওয়াচ দ্য ভিডিও, আর আজকের অসুস্থতার কারণে আমি ভিডিও ক্লাসটা অথবা লাইভ ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারছি না। সেটা একটু লিখে আমাকে একটু দেখি দ্রুত একটু জানাও। এগুলো জাস্ট এতটুকুতে পরে আমরা একটু চলে যাচ্ছি। আমাদের মূল কাজ হচ্ছে আমরা কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করব, বোর্ড কোয়েশ্চেন। এই দেখো দো অলদো নিয়ে ওইটা তোমরা লিখতে থাকো, সবাই লিখো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো দো অলদো মানে হচ্ছে যদিও। দো অলদোর মধ্যে দুইটা ক্লজ থাকবে, দো অলদো যুক্ত সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে, এই পাশে যে সেন্টেন্স ওই পাশেও সেম সেন্টেন্স হবে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি যদিও আমার যে প্রস্তুতিটা দুর্বল, মানে আমার যে প্রস্তুতিটা আজকে দুর্বল, তারপরও আমি কালকে ভালো এক্সাম দিব, এটা যদি লিখতে চাই আমি অর্ধেকটা তোমাকে কিন্তু এই বলে দিচ্ছি, বাকিটা তুমি তোমার মতো করে করবো। বা দো মাই প্রিপারেশন ইজ পুয়ার, দো মাই প্রিপারেশন ইজ পুয়ার, যদিও আমার যে এই প্রস্তুতি হচ্ছে দুর্বল। এর পরেরটা দেখি তুমি লিখে আমাকে একটু করে দেখাও, তুমি লিখতে থাকো, আমি জাস্ট আই কুড নট সি দ্য ভিডিওর ক্ষেত্রে সি লেখা যায় না, ওয়াচ লিখতে হবে। বিকজ অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড মাই অনলাইন ক্লাস। ভেরি গুড ওয়ান, সবাই লিখছে, খুব সুন্দর করে লিখতে থাকো। ওকে, আচ্ছা, তাইলে এখানে কি বললাম? দো মাই প্রিপারেশন ইজ পুয়ার, আমার প্রস্তুতি হচ্ছে একটু দুর্বল, কিন্তু আমি কালকে ভালো এক্সাম দিব, অথবা আমি কালকের এক্সামে অ্যাটেন্ড করব। একদম সহজ করে দিলাম, আমি এক্সামে অ্যাটেন্ড করব। ইংরেজি উইল, অ্যাটেন্ড করা তো ইংরেজি আছে, আমি ইংরেজি আই। একটা সেন্টেন্স করার ট্রাই করো, অনেকে চুপচাপ করে ক্লাস করতেছো, এগুলো ট্রাই করতে হবে। কালকে মানে কে লিখবে? তোমাকে লিখতে হবে। আমি ক্লাসে অ্যাটেন্ড করব, সরি ক্লাস বলতেছি, এক্সামে অ্যাটেন্ড করব, আমি এক্সামে অ্যাটেন্ড করব, এটা লিখো। আর আমি এক্সামে অ্যাটেন্ড করব, এটা লিখে আমাকে একটু করে করো। দেখো, আর বাট দো, এই ভুল করলে তো শিখবা। একজন লিখেছে বাট, দো যেখানে বাট সেখানে লেখা যাবে না, দোর এই পরিবর্তে বাট লিখতে হয়। আমি যদি বলি দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, তোমাকে লিখতে হবে হি ইজ পুয়ার বাট অনেস্ট। এটা সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যায়। দো সেখানে ভুলেও বাট লিখতে পারবা না, এই তো ভুল করলে শিখবা। তাহলে তুমি লিখে যে আমি ক্লাসে অ্যাটেন্ড করব। কমপ্লিটিং সেন্টেন্স এরকম ছাড়া কোনো উপায় নাই। নেক্সট, ওটা তোমরা লিখতে থাকো, আমরা একটু শর্ট করে যে প্রিপারেশন নিচ্ছি। সিন্স, দেখো সিন্স অর্থ হচ্ছে কিন্তু যেহেতু, সিন্স বা এস অর্থ হচ্ছে কিন্তু যেহেতু, যদি এটা বাক্যের শুরুতে বসে, আবার বাক্যের যদি মাঝখানে বসে সেটা কিন্তু ভিন্ন রুল। দেখো, সিন্স ইট ওয়াজ রেইনিং, এটা হচ্ছে পাস্ট টেন্স, এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন। দেখো, যদি বৃষ্টি হচ্ছিল হেভিলি, তাই যেহেতু পাস্ট টেন্স, আই ডিড নট গো আউটসাইড, সেজন্য আমি বাইরে যাইনি। একটা করে বোর্ড কোয়েশ্চেন গুলাকে বুঝিয়ে দিচ্ছে, তারপর আমি একটা সেন্টেন্স দিব। সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সিন্স কিন্তু মাঝখানে না, মাঝখানে হলে ভিন্ন রুল, এটাতে আসতেছি। তাহলে কি হচ্ছে? হার ইকোনমি লার্জলি ডিপেন্ড অন, তার অর্থনৈতিক বিষয়গুলো ডিপেন্ড করে কিসের উপর? এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে। সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি আই ডিড নট গো আউটসাইড, এটা একবার লিখেছি, এটা আবার আসছে মনে হয় পরীক্ষায়, না আসছে না, এটা দুইবার হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা জাস্ট অতটুকুই পড়ি, আমাদের সময় কম,
আমরা এগুলো একবার একবার করে রিভিশন দিয়ে চলে যাচ্ছি, কারণ আমাদেরকে কিন্তু ন্যারেশনও কিন্তু যে পড়তে হবে। সো ডট ডট দ্যাট আর সো দ্যাট একই না। সো ডট ডট দ্যাট এর অর্থ হচ্ছে এতই যে, এটাতে তুমি এদিকে যদি অ্যামিজার থাকে ওইদিকে তুমি ক্যান বা মে লিখবা, এদিকে যদি ওয়াজ ওয়ার থাকে ওদিকে তুমি কুড বা মাইট লিখবা। আচ্ছা, লাস্ট ইয়ার এটা করে তোমাকে একটা আমি দিব, হি র্যান, র্যান আছে এখানে পাস্ট টেন্স মানে V2, হি র্যান সো ফাস্ট। আদার কম্পিটিটরস অয়ার কেন হয়েছে এখানে কম্পিটিটরস, অয়ার কেন এখানে যেহেতু V2 ছিল, অয়ার লেফট বিহাইন্ড, তারা কিন্তু পিছনে পড়েছিল। এটা চট্টগ্রাম নম্বর 2017-তে আসছে। দেখো, হি ইজ সো শর্ট, সে এত শর্ট যে, হি ক্যানট চপ ওয়েল, সে ভালোভাবে। আচ্ছা, এখানে আমি একটা সেন্টেন্স দেখি তুমি এটা করো। সে এতই শর্ট যে সে ছাদ স্পর্শ করতে পারছে না। দেখি তোমরা এটা কি পারো কিনা। সে এতই শর্ট যে, এতটুকু পর্যন্ত তোমার এখানে দেওয়া আছে, শর্ট এতটুকু পর্যন্ত প্রশ্নে দেওয়া থাকবে। সে এতই শর্ট যে সে ছাদ স্পর্শ করতে পারছে না, ছাদ রুফ স্পর্শ টাচ পারছে না বা পারে না, ক্যানট। এবার সেন্টেন্সটাকে দেখে সাজাও, বাক্য তোমাকে করতে হবে স্যার, বাক্য করতে হবে। সে এতই শর্ট যে ছাদ স্পর্শ করতে পারছে না। এখানে তোমার মার্কস বেশি, এখানে মার্কস বেশি, এখানে উন্মুক্ত সেন্টেন্স লেখা যায়। এখানে গ্রামাটিক্যাল রুলটা অল্প স্বল্প করলে, ফলো করলে নাম্বার কিন্তু পাওয়া যায়। এই জন্য দ্রুত প্র্যাকটিস করে যতটুকু পারো এইটাই লাস্ট, আর নতুন করে করার সময় না। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট মুভ, সে মুভ করতে পারছে না। কেন কুড নট লিখেছি, যেহেতু এখানে ওয়াজ আছে, ঠিক আছে, যেহেতু এখানে কি আছে, ওয়াজ আছে। এরপর দেখো, আফটারের পর বিফোরের আগে হ্যাড প্লাস V3 হয়, হ্যাড প্লাস V3 হয়, মানে যাকে আমরা বলছি পাস্ট কি পারফেক্ট টেন্স। ওকে, মানে পরের পরে, আগের আগে পাস্ট কি হয়, এই পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ এর আর দুই পাশে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এগুলো তোমরা হয়তো বা অনেকে ক্যাচ করতে পারবে না। আফটারের পরে দেখো, হ্যাঁ এটা থেকে যদি আবার একটু খেয়াল করবা, এটাতে যদি এদিকে ফিউচার টেন্স হয় কিংবা এদিকে যদি প্রেজেন্ট থাকে, এদিকে কোনো প্রেজেন্টের ইঙ্গিত থাকে, তাহলে তুমি কিন্তু ফিউচার দিবে। এই এক্সারসাইজটা একটু খেয়াল করো, এটা কিন্তু যশোর বোর্ড 16-তে আসছে। দেখো, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আফটার, এরপরে আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি, আমি আমার স্টাডি ফিনিশ করার পরে আমি তোমাকে সাহায্য করব। তাহলে খেয়াল করো এখানে হ্যাভ কেন হয়েছে, আমি তো বলছি হ্যাড হবে, কারণ এখানে ফিউচার টেন্স। যদি প্রেজেন্ট থাকে তাহলে তোমাকে ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স দিয়ে করতে পারবা। যদি পাস্ট টেন্স থাকে তাহলে তোমাকে অবশ্যই তুমি কিন্তু পাস্ট টেন্স দিয়ে লিখবা। দেখি সবাই একটু লিখো তো, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এই বিখ্যাত এক্সাম্পল কে না জানে, দেখি সবাই একটু লিখে দেখো। ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল, এটা কে লিখতে মানে পারবে? এটার মতোই শুধু হ্যাড দিয়ে লিখতে হবে দ্রুত। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, প্রায় এই উদাহরণটা আমরা দিয়ে থাকি, সেই ছোটবেলার উদাহরণ। হ্যাঁ, ডাক্তার আসার পূর্বে কি যায়, রোগী মারা যায়। উডিও মাইন্ড, উডিও লাইক, এগুলো কিন্তু শেষ করছি, এগুলো নিয়ে আর মানে কথা বলবো না, এগুলো শেষ। নেক্সট, এবার আমরা এক্সারসাইজ করব, এবার আমরা ঢাকা বোর্ড টেস্ট এক্সারসাইজ করব। এবার সবার অ্যান্সার চাই। আচ্ছা, তাইলে এবার আসো, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। কেনা জানে, রাফি জানে এটা, যে অনেস্টি হচ্ছে কি বেস্ট এই পলিসি। এটা কখনো ওয়াজ হবে না। যদি যদি পাইছি, যেহেতু দেখছো এটা বোর্ড কোয়েশ্চেন, ইফ যুক্ত সেন্টেন্স কালকে আসবেই, এই জন্য এটাকে ক্লিয়ার করে না। ইফ ইউ মেনটেইন, অনেস্টি মেনটেইন আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তুমি যদি অনেস্টিকে মেনটেইন করো, আমি বাক্য বলে দিচ্ছি, তুমি ইচ্ছা মতো বাক্য লিখতে পারো। তুমি জীবনে উন্নতি করবা, তুমি ইউ মানে করবে, তাহলে তুমি লিখতে পারবা ক্যান। তুমি করতে পারবে বা করবে, যদি করবে বলি উইল, করতে পারবে ক্যান। আর যদি বলি অবশ্যই করবে মাস্ট, হয়তো করবে মে, বা করতে হবে হ্যাভ টু বা হ্যাজ টু, যা ইচ্ছে লিখো, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে যেন ভুলো না। ভার্বটা যেভাবে উন্নতি করা ইংরেজিকে প্রসপার, শাইন ইত্যাদি। তো হ্যাঁ, এবার লিখে ফেলো সবাই, দেখি সবাই লিখতে হবে পুরো, যার 100 কয়জন 38 জন দেখতেছো, প্রত্যেককেই লিখতে হবে। স্যার কালকে কে লিখবে? আমি লিখবো, তোমাকে লিখতে হবে। তাইলে এখনই সংকোচ ছাড়া লিখো, ভুল হলে এটা আমি ঠিক করে দিব, বলবো যে এটা ভুল করছো, এটা এমনটা হবে, কারো নাম নিয়ে কিন্তু যে বলবো না, সমস্যা নেই, তুমি লিখতে থাকো। ইউ ক্যান, যেমন এইখানে ভুল,
ক্যান আর মাস্ট কখনো একসাথে হয় না, এই ভুল করছো বলে শিখছো না এখন। ক্যান আর মাস্ট কখনো একসাথে হয় না, ক্যান ইদার ক্যান অর মাস্ট, এই দেখো ক্যান অথবা মাস্ট। ইউ ক্যান, আচ্ছা ইউ উইল শাইন ইন লাইফ, ইউ উইল শাইন ইন লাইফ, ইউ উইল প্রসপার ইন লাইফ। রাইটিং এর সাজেশন স্যার এখানে আর এগুলো বলি না, এগুলো দিয়ে দিছি, অনেকবার দিয়ে দিছি, অনেকবার গ্রুপে দিয়ে দিছি, ঠিক আছে। এখন শুধু লিখেন, এখন যা দিচ্ছি তাই একটু প্র্যাকটিস করেন প্লিজ। এখন একটু স্টুডেন্টদের সময় কম, কালকে এদের এক্সাম, রাইটিং বলেন এটা বলেন এগুলো দেওয়া শেষ, বারবার দিচ্ছি, নাম্বার দিচ্ছি, সবাই দিচ্ছে। এখন একটু গ্রামার প্র্যাকটিস করেন, গ্রামার প্র্যাকটিস করেন, হ্যাঁ যেহেতু এখানে হচ্ছে কি 10 নাম্বার। তাইলে কি হলো, ইউ উইল শাইন ইন লাভ, ইউ ক্যান এই প্রসপার ইন লাইফ, গুড ওয়ান গুড ওয়ান, সবাই তো পেরে গেলেন। ইউ উইল রেসপেক্টেড, এই তো ভুল করছে যারা, দে আর দ্য বেস্ট। ইউ উইল রেসপেক্টেড, এখানে ভুল কি দেখি বলেন তো, ইউ উইল বি রেসপেক্টেড অথবা ইউ উইল রেসপেক্ট। উইলের পরে হয় আপনাকে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। আর যেহেতু রেসপেক্ট বা যেটাই লেখেন ভার্বের পাস্ট ফর্ম বা বি3 ফর্ম লিখতে চাচ্ছেন, বি দিয়ে লিখতে হবে, ঠিক আছে, বি দিয়ে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এলহাম ভাইয়ের জন্য দোয়া, এলহাম ভাইয়ের জন্য সবাইকে মোনাজাত ধরো একটু, কালকে এলহাম ভাইয়ের এক্সাম, এই জন্য একটু করে মোনাজাত ধরো সবাই, মোনাজাত ধরো এরকম না। আচ্ছা, তাহলে তুমি জীবনে উন্নতি করবা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা আমরা জানি। আয়ুষ মানে ইস, একদম সরে শিখাচ্ছি, আয়ুষ মানে কি ইস না। আচ্ছা, আয়ুষ হতে পারে, ফ্যান্সি আই ফ্যান্সি হতে পারে, অথবা ইফ হতে পারে, সবগুলো অর্থ ইস। তুমি আগে চিন্তা করো, আমি তোমাকে দুইটাই বলবো বাক্য, ইস আমি যদি ইংলিশ ম্যান হতে পারতাম, আমি যদি ইংলিশ ম্যান হতে পারতাম, আমি যদি ইংলিশ ম্যান হতে পারতাম, অথবা আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। পারতাম আসলে কুড আসবে, হতাম হলে অয়ার আসবে, ওয়াজ আসবে না, মুখস্থ করে নাও। আই উইশ ফ্যান্সি থাকলে কালকে এগুলা পরীক্ষায় এসে যেতেও পারে, এই জন্য ভালো করে খেয়াল করো। আই উইশ থাকলে, ফ্যান্সি থাকলে, ইফ থাকলে, ইফ কোনটা, ইস যেটা বুঝাই, ইফের পরে যদি গ্যাপ যদি থাকে তখন তুমি মনে রাখবা এটা অর্থ হচ্ছে ইস। তোমার ইচ্ছা আর কি, আমার ইচ্ছে যদি আমি এটা হতে পারতাম, তাইলে তুমি যদি হতে পারতা মানে পারা শব্দটা যদি লিখতে চাও কুড দিয়ে লিখতে হবে, আর যদি হওয়া বুঝায় তাহলে অয়ার দিয়ে লিখতে হবে। আমি যদি একজন ইংলিশ ম্যান হতে পারতাম, এটা গেল। আর হচ্ছে আমি যদি আকাশে উঠতে পারতাম, লিখো, এগুলো লিখতে থাকো যে যার মতো করে। অথবা আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম, লিখো দেখি। আই উইশ আই ওয়াজ, ভুল করতে হবে, আই উইশ থাকলে আই ওয়াজ লেখা যাবে না, ওয়াজ এর জায়গায় লিখতে হবে, সবাই বলো অয়ার লিখতে হবে। ওয়াজ এর জায়গায় কি লিখবো, অয়ার। আই অয়ার এন ইংলিশ ম্যান, ওকে, তাইলে কি লিখবো, আই অয়ার স্পিক না, স্পিকটা ভার্ব, তাহলে ইংরেজিতে কথা বলতে পারতাম, পারতাম যদি ভার্ব দিত তাহলে কুড লিখতে হবে। এই তো ভুল করছেন বলে তো, ভুল করার পরও যারা সাহস করে লিখছে, দে আর দ্য গ্রেটেস্ট, ওকে। তাইলে এই যে স্পিক লিখেছেন, স্পিকটা কি লিখতে হবে, কুড স্পিক ইংলিশ, আই কুড স্পিক ইংলিশ, আমি যদি ইংলিশে কথা বলতে পারতাম, এটা একটা কাজ ছিল তাই। আরগুলো দেখতেছি, আই কুড স্পিক ইংলিশ, গুড ওয়ান, আই কুড স্পিক, আই অয়ার স্পিক, অয়ার আর স্পিক একসাথে হবে না, আপনাকে আই অর হয় আই অয়ার ইংলিশম্যান। আচ্ছা, আপনি দেখেন কুড কোথায়, কুড হচ্ছে কোনো কিছু করতে পারা, যে কাজটা করবেন ওটা করতে পারা। আই কুড গো, আমি যেতে যদি পারতাম, আই কুড কাম, আমি আসতে পারতাম, আই কুড স্পিক, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড লার্ন, আমি শিখতে পারতাম। এটা একটা বিষয়, এটা এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে সবার। আর যদি আমি হতাম, আই ওয়ার এ টিচার, আমি একজন শিক্ষক হতাম, আই ওয়ার এ কিং, আমি যদি একজন রাজা হতাম, আই ওয়ার এন ইংলিশম্যান, আমি যদি একজন ইংলিশম্যান হতাম, আই ওয়ার এ প্রাইম মিনিস্টার, আমি যদি একজন প্রধানমন্ত্রী হতাম। অয়ার আর কুডে পার্থক্য, কাজ হলে কুড লিখতে হবে, তখন এটা ভার্বের যে বেস ফর্ম লিখতে হবে। গুড ওয়ান, আই ওয়ার এ বার্ড, ভেরি গুড, আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতে পারতাম। আচ্ছা, পাখি হতে পারতাম না হয়ে যদি আমি লিখতে চাই, একজন লিখেছে আই ওয়ার কি, এই যে ফ্লাইং ইন দ্য স্কাই, না, আপনাকে লিখতে হবে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। যদি আকাশে উঠতে পারতাম, অয়ার দিয়ে আইন যেখানে লেখা যাবে না, অয়ার দিয়ে একটা আপনি নাউন লিখবেন, নাউন ফ্রেজ লিখবেন যেটা আপনি হতে চান। আই ওয়ার এ জিয়াসার, আমি যদি একজন জিয়াসার হতে পারতাম। আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় হতে পারতাম, অয়ার দিতে হবে সেখানে, ওকে। তাহলে কি হবে,
আই কুড স্পিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওকে গুড ওয়ান। আই ওয়ার এ কুইন, আমি যদি একটা রানী হতে পারতাম। বাংলাদেশ আচ্ছা বুঝতেছি না এটা। হ্যাঁ ঠিক আছে, সুন্দর, ঠিক আছে, তাহলে এটা মোটামুটি বুঝছি। তাহলে এই রুলটা আসার সম্ভাবনা আছে। যদি হতে পারতাম, হওয়া বুঝায় ওয়ার লিখবেন, ওয়াজ লেখা যাবে না। আই উইশ থাকলে ওয়াজ লেখা যাবে না। আর যদি আপনি কোনো কিছু করতে পারতেন বুঝেন, তাহলে কুড প্লাস ভার্ব ওয়ান, কুড প্লাস ভার্ব। আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড কাম, আমি আসতে পারতাম। এইভাবে লিখবেন। এবার দেখেন, ইট ইজ লং, সিন্স মাঝখানে, মানে ভালো করে খেয়াল করবেন, সিন্স এর আগে যদি ভি ওয়ান হয়, সিন্স এর পরে হবে ভি টু। সিন্স এর আগে যদি ভি টু হয়, সিন্স এর পরে হবে হ্যাড প্লাস ভি থ্রি। মুখস্থ করে ফেলেন। সিন্স যদি মাঝখানে থাকে, আগে থাকবে ওয়ান তো পরে থাকবে টু, আগে থাকবে টু তো পরে থাকবে হ্যাড প্লাস ভি থ্রি। একটু ভার্ব দিয়ে প্র্যাকটিস করাই দিই। ডু থাকলে ডিড হবে, ডিড থাকলে হ্যাড ডান। গো থাকলে ওয়েন্ট হবে, ওয়েন্ট থাকলে হ্যাড গন। প্লে থাকলে প্লেড হবে, প্লেট থাকলে হ্যাড প্লেট। এরকম করে প্র্যাকটিস একটু করে ফেলবেন, স্ট্রাকচার নাইলে মুখস্থ থাকবে না। এবার এখানে বলা হচ্ছে ইট ইজ লং সিন্স, অনেক দিন হয়ে গেল আমি তোমাকে দেখেছি। আমি তোমাকে দেখেছি, সি হবে নাকি স হবে দেখি, লিখেন তো সবাই। আমি তো উই ম্যাট টুগেদার, হ্যাঁ আমি তোমাকে দেখেছি। উনি বলেছেন আমি সাক্ষাৎ করেছি, মিট হবে না ম্যাট হবে। আমি তোমাকে দেখেছি, তোমার সাথে সাক্ষাৎ করেছি। দ্রুত লিখেন, আমি তোমার সাথে we met last, very good. I saw you, হ্যাঁ I met you last, very good. I saw him, চমৎকার। we met together। আজকের সেন্টেন্স গুলো কিন্তু প্রেপোজিশনের মতো না, ছোট ছোট না যে কুটকুট লিখবেন, এটা লিখতে হচ্ছে। আমি জানি আমার স্টুডেন্টদের অনেকটা কিন্তু কষ্ট হচ্ছে, তারপরে একটু প্র্যাকটিস তো করতে হবে আমাদেরকে, রাইট? এমনিতে তো বাসায় বসে এগুলো কিন্তু পড়া হবে না, তাই এখানে একটু প্র্যাকটিসটা করে ফেলেন। একসাথে অনেক রুল, হ্যাঁ। এরপরে আমরা আজকে কিন্তু যে ন্যারেশন করব, তারপর হচ্ছে কানেক্টর, অনেকক্ষণ আছি যদি আপনাদের প্র্যাকটিস করতে ইচ্ছে করে, হ্যাঁ। ইট ইজ তাহলে ওই ম্যাটার। আচ্ছা, এবার আমি একটা আপনাদেরকে পরীক্ষা দিচ্ছি। এই ইসের জায়গায় একটু খেয়াল করেন, এই যে ইসের জায়গায় আমি ওয়াজ লিখলাম, ওয়াজ। ইট ওয়াজ এ লং টাইম, ইট ওয়াজ এ লং টাইম সিন্স। এবার একই বাক্য আপনি আবার লিখবেন, আমি যদি তার অনেক দিন হয়ে গেল আমি তার সাথে দেখা করেছি, অনেক দিন হয়ে গেল আমি তার সাথে সাক্ষাৎ করেছি, আমি তাকে দেখেছি। এবার দেখি কি হবে, আমাকে একটু বলেন তো। ইসের জায়গায় জাস্ট ওয়াজ লিখলাম, ইস ছিল বলে সবাই লিখেছেন, ম্যাট লিখেছেন, স লিখেছেন, কিন্তু এখন ইস নাই, ওয়াজ, আই মিন ভি টু। এটা কি? এটা হচ্ছে ভি টু। এটা কি? এটা ভি টু। এখন কি হবে দেখি একটু, আমাকে একটু বলেন তো। হ্যাড স, হ্যাড, এই তো সুন্দর শিখছেন। যারা ভুল করছে তাদেরকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। হ্যাড স, স না হয়ে সিন হবে। কি হবে? সিন হবে। সে সাহস করে লিখছে বলে আপনারা সবাই শিখছেন। অনেকে কিন্তু চুপচাপ, 140টা যদি একই সাথে কমেন্ট করে, এখানে উড়াধুরা কিন্তু কমেন্ট হবে। 141 জন আমরা করছি দেখছি, রাইট? তাহলে কি লিখবো? আই হ্যাড সিন হার, আই হ্যাড মেট হার, হ্যাড প্লাস ভি থ্রি। আই হ্যাড সিন হার, সিন হবে, গুড ওয়ান। আই হ্যাড ম্যাড, ভেরি গুড, আই হ্যাড ম্যাড, এই তো সুন্দর, সবাই কিন্তু করছে। হ্যাড দিয়ে ভি থ্রি, হ্যাড দিয়ে কি লিখবো আমরা? ভি থ্রি লিখবো। এই প্র্যাকটিস করেন, হ্যাড দিয়ে ভি থ্রি, এটা গেল। আচ্ছা, এরপর তাহলে আমরা কি শিখে ফেললাম? অ্যামিজার, আই মিন ভি ওয়ান থাকলে ভি টু হবে, ভি টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি হবে। আর এগুলো ইউনিভার্সাল সেন্টেন্স, ম্যাট হার, স সিন, হ্যাড সিন হার, এগুলো দিলে মিলে যায়। সবাই লিখতে থাকুন, সবাই লিখে একবার প্র্যাকটিসটা করে যান। এরপরে যাচ্ছি ডি নাম্বারে। দেখেন, হি টক্স টু মাচ হোয়াইল। হোয়াইলের পরে ভাব শেষে আইএনজি হয়। হোয়াইল মানে সময়ে, কাজ করার সময়ে, তার কাজ করার সময় একটু বেশি কথা বলে। আই ডোন্ট লাইক পিপল, আমি ওইসব মানুষকে পছন্দ করি না যারা হচ্ছে বাচাল। যারা হচ্ছে কি, হু মানে ওই পিপলকে বোঝাচ্ছে। যারা হচ্ছে কি বাচাল, যারা কথা একটু বেশি বলে। দেখি কে বলতে পারবে বাচাল ইংরেজি কি? যারা কথা একটু বেশি বলে তাদেরকে আমরা কি বলবো? আমি ওইসব মানুষকে মানে পছন্দ করি না যারা কাজের সময় বেশি কথা বলে। আমি ওইসব মানুষকে কি করি না, পছন্দ করি না যারা বেশি কথা বলে। আমি ওইসব মানুষকে পছন্দ করি না যারা সিরিয়াস নয় তাদের কাজে, অথবা যারা সিরিয়াস নয়, অতটুকু না লিখেন, যারা সিরিয়াস নয়, অথবা
যাদের মধ্যে কোনো সিনসিয়ারিটি নাই। দেখি কে কে লিখতে পারে। টকেটিভ, ভেরি গুড। হু আর ভেরি টকেটিভ, এই তো অনেক সুন্দর। হু আর টকেটিভ, আর টকেটিভ, হুটা লিখতে হবে না, হু এখানে দেওয়া আছে। হ্যাঁ, আর টকেটিভ। হু হু টকড। আচ্ছা, একজনে লিখেছেন যে টক, লিখে আবার অবশ্যই ডিলিট করে দিয়েছেন। টক কেন হবে না? ভুল লিখেছেন, বাট এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। টক কেন হবে না? যেহেতু এখানে আছে টক্স, যেহেতু প্রেজেন্ট টেন্স, এখানে আছে ডোন্ট, সবগুলো দিয়ে বুঝাতে পারছি যে এটাগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাহলে টক লিখবো, টক লিখবো না। আচ্ছা, যারা সিনসিয়ার নয়, এটাকে ইংরেজিতে আমরা কিভাবে লিখবো? আমি ওসব লোককে পছন্দ করি না যারা সিনসিয়ার নয়। হু আর টকেটিভ, হু আর টকেটিভ, ভেরি গুড ওয়ান। হু আর টকেটিভ। আমি ওসব মানুষকে পছন্দ করি না যারা সিনসিয়ার নয়। হু আর নট কি লিখবো বলেন? সিনসিয়ারটা লিখতে হবে আপনাকে। দেখি লিখেন, ভুল লিখেন। হু টকড, হু talk too much, very good. Who talk too much, very good. Who are talkative, who are talkative, এই তো। who are not sincere, very good. who are not sincere, are not sincere, good 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 good, very good. Okay, তারপরে যাচ্ছি the beggar was very hungry. No sooner had মানে কি জানেন? তে না তে, সহজ করে দিলাম। এটা পরে সবসময় V3 হয়, ঠিক আছে? নো সোনার হেড যেখানে একটু মুখস্থ করে নেবেন। নো সোনার হেড হলে বাক্য শুরু হবে দেন দিয়ে। স্কার্সলি হেড, হার্ডলি হেড হলে বাক্য শুরু হবে ওয়েন দিয়ে। আবার বলছি, নো সোনার হেড হলে বাক্য শুরু হবে কি? দেন দিয়ে। স্কার্সলি হেড, হার্ডলি হেড হলে বাক্য শুরু হবে ওয়েন দিয়ে, ঠিক আছে? তাহলে নো সোনার হেড দিয়ে শুরু হয়েছে, এতটুকু পর্যন্ত দেওয়া থাকবে। দেন অনেক সময় দেওয়া থাকবে, দেন অনেক সময় দেওয়া থাকবে না। আচ্ছা, নো সোনার হেড হি গট এ পিস অফ লোভ, মানে রুটির টুকরো, যে রুটি, এক টুকরো রুটি যখন পেল সে রাস্তায়, সেটা খাওয়া শুরু করলো, সে ইংরেজি জানি, শুরু করা ইংরেজি কি? স্টার্ট। এখন বলেন এরপরে কি স্টার্ট হবে নাকি স্টার্টেড হবে? আমি বলছি সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2 লিখতে হবে। যদি নো সোনার হেড এর পরে দেন থাকে, দেন এর পরে বাক্যটা যদি লিখতে হয়, আপনাকে সাবজেক্ট প্লাস V2 লিখতে হবে। এখন বলেন, এখন সে স্টার্ট করলো, স্টপ, স্টার্ট, এগুলোর পরে ভার্ব শেষে আইএনজি হয়। কোন একটা নতুন ভার্ব লিখলে আইএনজি যুক্ত করতে হবে। আমি যদি বলি লেখা বন্ধ করো, আমাদের শিক্ষকরা বলছে না স্টপ রাইটিং, তাহলে এই যাওয়া শুরু করো, স্টার্ট গোয়িং, তাহলে সে খাওয়া শুরু করলো, তাহলে আমরা কি লিখবো? হি স্টার্টেড ইটিং, ভেরি গুড ওয়ান। হি স্টার্টেড ইটিং, দেন হি এট, দেন হি এট ইট, হ্যাঁ এটাও হবে। দেন হি এট ইট, হি স্টার্টেড এট হবে না, একটু শিখতে হবে। হি স্টার্টেড, এরপরে আইএনজি লিখে ফেলতে হবে। স্টার্টের পরে যদি খাওয়া শুরু করে বুঝাতে চান, ইটিং লিখতে হবে। ভুল করেন, ভুল করলে শিখবেন। স্টার্টেড ইটিং, ওকে। তারপর হচ্ছে হি স্টার্টেড ইটিং, হি পিকড ইট আপ, ভেরি গুড। হি পিকড ইট, সেটাকে কি করে নিল? ভিন্ন ভিন্ন আনসার দেন। আমি তো একটা জাস্ট হিন্টস দিচ্ছি, আপনি আপনার মতো করে দেন। স্টার্টেড ইটিং, হি পিক হবে না, এটাকে পিক লিখতে হবে, ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। গুড ওয়ান, হ্যাঁ এইট ইট, হ্যাঁ সেটা খেয়ে নিল, সেটা খেয়ে নিল। চমৎকার অ্যান্সার দিচ্ছেন, বোর্ড কোশ্চেন করে খুবই পাচ্ছি মজা, সবাই খুব সিরিয়াসলি অ্যান্সার গুলো দিচ্ছেন, এটা একটা চমৎকার বিষয়। দেখেন, the old man is very weak, he is walking slowly, কিছুই দেওয়া নাই। এখন আপনি কিভাবে করে করবেন? এই ধরনের, এই প্র্যাকটিক্যালি গেলে বোঝা যায় রুলগুলো কতটুকু যে কাজে আসে। হ্যাঁ, ইজ ওয়াকিং স্লোলি, আপনি সো দ্যাট দিয়ে বাক্যটাকে লিখতে পারেন, সে আস্তে হাঁটছে যাতে, অথবা আপনি লেস্ট দিয়ে বাক্যটা লিখতে পারেন, লেস্ট, ইউ ইজ ওয়াকিং স্লোলি, যাতে সে মাটিতে পড়ে না যায়, মানে পড়া ইংরেজি, আবার নিচে যাতে সে মানে পড়ে না যায়, মানে পড়া ইংরেজি ফল, নিচে ইংরেজি ডাউন, যাতে সে, লেসটাকে বাদ দেন, সহজ করে দিই, আপনি সো দ্যাট দিয়ে করেন, যাতে সে পড়ে না যায়। আপনি যদি লেস্ট লিখেন, একটু খেয়াল করেন, লেস্টের রুলটা একটু ভিন্ন। আপনি যদি সো দ্যাট লিখেন, তাহলে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড দিয়ে ভার্বটাকে লিখে করে ফেলতে পারবেন। লেস্ট লিখলে আপনাকে সাবজেক্ট প্লাস শুড লিখতে হবে, অথবা মাইট লিখতে হবে, অথবা কি লিখতে হবে? মাইট লিখতে হবে, তারপরে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম। এখানে নেগেটিভ লেখা যাবে না, লেস্টের অর্থ হচ্ছে যাতে না। আর এখানে নেগেটিভ লিখতে পারবেন, ক্যানট, কুড নট লিখতে পারবেন। রুলগুলো থেকে কালকে আসার সম্ভাবনা 90%।
লেস্ট, সো দ্যাট পাবেনই পাবেন, যে কোনো একটা পেয়ে যাবেন কালকে এগুলাতে, মানে যে কোয়েশ্চেন নং 3 তে, এগুলো ভালো করে মনে রাখবেন। সো দ্যাট মানে যাতে না নাই, না নাই বলে ক্যানট বা কুড নট লিখতে পারবেন, কিন্তু লেস্ট এর পরে শুড অথবা মাইট, কিন্তু নট লিখতে পারবেন না, যাতে সে মাটিতে পড়ে না যায়, যাতে সে পড়ে না যায়। সো দ্যাট হি কুড ফল, যাতে সে পড়ে যায় লিখছেন আপনি, যাতে সে পড়ে যায় লিখছেন, লেস্ট হি শুড ফল ডাউন, এটা ঠিক আছে। হি কুডন্ট ফল ইন রোড, মানে কুডেন্ট দেওয়া যাবে না, কারণ এখানে ইজ আছে, এই তো ভুল করেন, শিখবেন, এখানে কুডেন্ট দেওয়া যাবে না। হি টু দেওয়া যাবে না, টু দিতে গেলে টু লাগে, আগে একটা টু তারপর টু, টু যেহেতু নাই দেওয়া যাবে না। এখানে সো থাকলে আপনি শুধুমাত্র দ্যাট লিখতে পারতেন, ঠিক আছে, সো নাই ডট ডট দ্যাট নাই, টু ডট ডট টু নাই, তাহলে সো দ্যাট দিয়ে লিখতে হবে আপনাকে, অথবা লেস দিয়ে লিখতে হবে। টু অ্যাভয়েড, ভুল করবেন, এগুলা এখন ভুল করছেন বলে শিখতেছেন। টু প্লাস ভার্ব দিয়ে লেখা যাবে না, হি ইজ ওয়াকিং স্লোলি টু টু অ্যাভয়েড ফল, ওটা লেখা যায়। টু অ্যাভয়েড না লিখে যে কি লেখা যেতে পারে যে অ্যাভয়েডিং ফল, তবে এইটা ক্লজ হিসেবে লিখতে হয়। কমপ্লিটিং সেন্টেন্সে অর্ধেক ক্লজ থাকে আর অর্ধেক ক্লজ আপনাকে লিখতে হয়। ক্লজ বুঝেন তো, বাক্য, আর একটা বাক্য লিখলে কিন্তু বেটার। আমরা চাইলে হি ইজ ওয়াকিং স্লোলি ইন দা মর্নিং দিয়ে বাক্যটা শেষ করে ফেলতে কি যে পারতাম না, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স এটা নিয়ম না। কমপ্লিটিং সেন্টেন্সকে নিয়ম হচ্ছে অর্ধেক বাক্য দেওয়া থাকবে, অর্ধেক আপনাকে লিখতে হবে, আরেকটা বাক্য মানে বাক্যাংশ লিখতে হবে। আমি চাইলে এটাকে এরকম করে লিখতে পারতাম না, হি ইজ ওয়াকিং স্লোলি ইন দা ইভিনিং, এটা দিয়ে শেষ করতে পারতাম না, না। আসলে প্রকৃত নিয়ম হচ্ছে এখান থেকে আরেকটা বাক্য আপনাকে শুরু করা প্রয়োজন, ঠিক আছে। তাহলে লেস্ট হি শুড, এই তো ভুল করলে শিখবেন, হি শুড ফল। অনেকে হাইলাইট করতেছেন, সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই একটু শেয়ার দিলে আবার আমাদের ফ্রিকোয়েন্সিটা কিন্তু যে বেড়ে যাবে। অনেক স্টুডেন্ট কিন্তু এখনো লাইভে জয়েন করতে পারেনি, তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি স্বরূপ জিয়া স্যার তাদের সাথে থাকতে চাই, সবাইকে বলেন এবং সবাই লাইভটা শেয়ার করে দেন। আমি যতটুকু পারি আপনাদেরকে হার্ড এন্ড সোল ট্রাই করছি নিঃস্বার্থভাবে আপনাদেরকে হেল্প করার জন্য। ওকে, তাহলে এরপরে যান, স্টুডেন্ট শুড নট, উচিত নয়, মেমোরাইজ, না বুঝে মুখস্থ করা, এনি অ্যান্সার, কোন উত্তরকে, ব্লাইন্ডলি মানে অন্ধের মতো, ইফ হি, এই দেখেন আবার আসছে কন্ডিশন, একটা আসছিল না শুরুতে, এখন আবার একটা আসছে কন্ডিশন, কালকে ভাই আসবে, আসবে মাস্ট। ইফ হি মেমোরাইজেস মানে V1, এস বাই এস তো V1 এর সাথে, ইফ হি মেমোরাইজ দ্য অ্যান্সার উইদাউট নোয়িং, উইদাউট একটা প্রেপোজিশন, এরপরে কিন্তু ভার্ব চেঞ্জ হয়, উইদাউট নোয়িং দ্য মিনিং, যদি সে অর্থ না বুঝে কোন প্রশ্নকে কি করে, মুখস্থ করে, না বুঝে মুখস্থ করে, সে ভালো রেজাল্ট করতে পারবে না। পারবে না বললে ক্যানট, আর যদি বলি ভালো রেজাল্টটা হবে না, উইল লিখতে হবে। অবশ্যই করতে পারবে না, মাস্ট নট, এইভাবে করে লিখবেন। হয়তো করবে না, মে নট, এইভাবে করে লিখবেন। অথবা সে পরীক্ষায় ফেল করবে, তাইলে আপনি নট লেখার প্রয়োজন নাই। দেখি আবার বলেন তো কি লিখবেন। enrich his knowledge, he cannot go in the long run, very good তামিদ, আচ্ছা, he cannot make good result, very good। অ্যান্সার হচ্ছে, এত বড় করে লিখতে হবে না যে ফারিয়া, জাস্ট শুধু অ্যান্সারটা লিখে দেন, সময় লাগবে, কারণ আমি চাচ্ছি সবাই অ্যান্সার, হি ক্যানট কি ডেভেলপ, হি ক্যানট রাইট দ্য অ্যান্সার, ওয়েট, ওকে। হি উইল ফল, এটা কোনটা, এটা তো আগেরটা, হি উইল ফল, এটা আচ্ছা আগেরটা লিখছেন। হি ক্যানট অ্যান্সার প্রপারলি, ওকে ওকে, গুড ওয়ান, ঠিক আছে, সবাই লিখেছেন। তাইলে এরপর দেখেন এইচ নাম্বারে যাচ্ছি, এইচ নাম্বারে যাচ্ছি, এইচ নাম্বার যে কারাপশন, বুঝে বুঝে করবেন আস্তে আস্তে। ইজ হয়, দ্য মেইন হিন্ড্রেন্স মানে বাধা, প্রধান বাধা, টু হিন্ড্রেন্সের পরে টু হয়, এটা একটু অ্যাপ্রোপ্রিয়েট কাজে লাগবে। হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট, উন্নতির পথে এটা হচ্ছে যে বাধা। আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, আমাদের দেশ না, আমাদের দেশের, এর বুঝে তো অফ, আমাদের দেশের, ওয়ার্ড বাই ওয়ার্ড, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। ইচ্ছে মতো সেন্টেন্স লিখতে এখন আর পারবেন না, যেহেতু শুরুতে করাপশন, এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড। যদি কোনো প্রশ্নের মধ্যে আগে থেকে কিছু হিন্টস দেওয়া থাকে, অ্যাকর্ডিং টু দ্য হিন্টস ইউ হ্যাভ টু রাইট দ্য অ্যানাদার অ্যান্সার, অর ইউ হ্যাভ টু রাইট ইউর গ্যাপ, ওকে, ইউ হ্যাভ টু ফিল ইউর গ্যাপ, আপনাকে এটা অনুযায়ী করতে হবে। এখন বলেন, এটাই উপযুক্ত সময় আমাদের দুর্নীতিকে বন্ধ করার। বন্ধ করা ইংরেজি কি, স্টপ। যদি আপনি সাবজেক্ট লেখেন তাইলে আপনাকে লিখতে হবে
ভালো করে খেয়াল করবেন, V2 সাবজেক্ট লিখলে V2, টু লিখলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি আবার বলছি দেখেন, যাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু গো, আসার সময় হয়েছে ইটস টাইম টু কাম, এভাবে লিখতে পারছেন। যদি বলে আমার যাওয়ার সময় হয়েছে ইট ইজ হাই টাইম, উই গো হয়ে যাবে না, ওয়েন্ট হয়ে যাবে। আমার করার সময় হয়েছে ইটস হাই টাইম, উই ডু হবে না, ডিড হয়ে যাবে। এই কথাটা ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? তাইলে এবার বলুন কি লিখবেন। এটাই উই স্টপড করাপশন, উই রিমুভ, টু রিমুভ দিস কার্স, ওকে, টু রিমুভ দিস কার্স, উই স্টপড করাপশন। ভেরি গুড, ভেরি গুড, সবাই খুব সুন্দর করে করছেন। অডিয়েন্স কিন্তু কমে যাচ্ছে, অনেকে হয়তো কমপ্লিটিং সেন্টেন্স একটু জটিল, তো অনেকে অ্যান্সার গুলো করতে চাচ্ছেন, আবার অনেকে চুপচাপ করে ক্লাস দেখছে। এই বিষয়টার কারণ হচ্ছে কি, কমপ্লিটিং সেন্টেন্স আমাদের জন্য আতঙ্কের নাম, এটা পূর্ণ বাক্য লিখতে হয়তো শব্দ দেখা যায় এই জন্য। আচ্ছা, বলেছিলাম কন্ডিশনাল থেকে মিনিমাম কয়টা আসবে? দুইটা। ঢাকা বোর্ড কি মানে করছে দেখেন, তিনটা দিয়ে দিচ্ছে। এটা যে কন্ডিশন কেমনে বুঝবো? হ্যাড যদি আগে থাকে, অয়ার যদি আগে থাকে, এটা কখনোই কিন্তু এমনি হ্যাড না, নো সোনার হ্যাড না, এটা ইফ এর কাজ করবে। হ্যাড আগে বসলেন, পয়েন্ট টু বি নোটেড, হিট মানে যদি হ্যাড আগে থাকে, ইফ আগে থাকে, অয়ার আগে থাকে, তারপর হচ্ছে আপনার এই প্রোভাইডেড দ্যাট থাকে, আনটিল থাকে, এগুলো সব ইফ এর ছোট ভাই। এগুলো সব কি ইফ এর ছোট ভাই হিসেবে কাজ করবে। তাহলে কি বলছি, হ্যাড আই আর্ন এনাফ মানি, আমি যদি পর্যাপ্ত টাকা ইনকাম করি, হ্যাড আই আর্ন এনাফ মানি, হ্যাড এর পরে V3 বলবেন যে স্যার তাহলে ইফ কো, ইফ আছে এখানে, আপনাকে টেনশন নিতে হবে না, হ্যাড আগে থাকে মানে ইফ থাকা। তাহলে এটা হচ্ছে থার্ড কন্ডিশন। এটা কোন কন্ডিশন? এটা হচ্ছে থার্ড কন্ডিশন। আপনাকে উড হ্যাভ, আমি লিখে দিচ্ছি, উড হ্যাভ, যদি কালকে পরীক্ষা দিয়ে স্যার কিন্তু থাকবে না লিখে দেওয়ার জন্য, উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ দিয়ে ভার্বটাকে লিখতে হবে। এটা সেদিন কিন্তু আমি পড়াইছিলাম, মাইট হ্যাভ দিয়ে, সরি, উড অথবা কুড অথবা মাইট, যে কোনো একটা লিখে তারপরে হ্যাভ প্লাস V3। এবার আমি বলছি, আমার যদি পর্যাপ্ত টাকা থাকতো কি করতেন? গরিব লোককে সাহায্য করতেন, বন্ধুদেরকে ইয়ে করতেন, আপনি চিল করতেন, যা ইচ্ছে তাই করতেন। যা লিখবেন হ্যাড, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে V3 লিখতে হবে। আই উড হ্যাভ হেল্প হবে না, হেল্পড হবে, গুড ওয়ান। আই উড হ্যাভ হেল্পড হবে, আই কুড হ্যাভ হেল্প দ্য পুয়ার, আই কুড হ্যাভ এ গার্লফ্রেন্ড, আই কুড হ্যাভ বিন দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। গার্লফ্রেন্ড থাকলে, পর্যাপ্ত টাকা থাকলে আসলে তো গার্লফ্রেন্ড থাকবে, এটা তো মিথ্যা না, ও ঠিক লিখছে তো। এটা ভুল কিসের? টাকা থাকলে শুধু গার্লফ্রেন্ড না, যে কোনো ফ্রেন্ডে ইয়া করবে, থাকবে। হ্যাঁ, তাইলে দেখেন আই উড হ্যাভ এই বট। আবার দেখেন গার্লফ্রেন্ড বলতে আবার গার্লটা আমাকে ভুল এই বুঝছেন না, এটা কিন্তু জাগতিক নিয়ম নিয়ে আলোচনা। এটা যে কেউ এমনটা তা কিন্তু না। আই কুড হ্যাভ গন কি টু কক্সবাজার লিখতে হবে ভাই, যে তামিদ। তারপর দেখে আই কুড হ্যাভ হেল্প দা পুয়ার লিখতে হবে, দা পুয়ার ম্যান, ভুল করা যাবে না। আই কুড হ্যাভ, আমার একটা জিএফ, আচ্ছা কুড হ্যাভ এ জিএফ, ঠিক আছে। আই মাইট হ্যাভ লিভড প্রপারলি, ভেরি গুড, ভেরি গুড, সবাই সুন্দর অ্যান্সার দিয়েছেন। লাস্ট একটু করি। মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা। কোথেকে এসছে? ঢাকা থেকে। প্রেপোজিশনের ইউজ শিখেন, টু, ফ্রম যেখানে, টু সেখানে, ওই যে চিঠিতে লিখি আমরা। সো আই হ্যাভ টু গো, এই হ্যাভ টুর পরে ভার্বের বেস ফর্ম, আমাকে যেতে হবে। টু দিকে, দেখেন প্রেপোজিশনের ব্যাপার। টু স্টেশন, স্টেশনের দিকে। উইথ, এখানে আরেকটা প্রেপোজিশন, উইথ ভিউ টু, এটাকে মানে প্রেপোজিশনাল ফ্রেজও বলতে পারবেন আপনি, এটা ফ্রেজেল যে প্রেপোজিশন বলে আর কি। হ্যাঁ, উইথ এ ভিউ টু, আমি যেহেতু স্টেশনে যাচ্ছি, আমার ভাই যেহেতু ঢাকা থেকে আসছে, আমি সেখানে যাচ্ছি কোন উদ্দেশ্যে? উইথ এ ভিউ টু মানে লক্ষ্যে, এটা রাইট ফর্ম অফ মানে ভার্বের রুল এখানে ইয়ে করে দিচ্ছে, দিয়ে দিচ্ছে। উইথ এ ভিউ টু মানে লক্ষ্যে, কি উদ্দেশ্যে যাবেন? তাকে রিসিভ করার উদ্দেশ্যে, তাকে রিসিভ করার উদ্দেশ্যে, রিসিভ করা তো বলেই দিছি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, কনফেস টু, হ্যাঁ, তারপর হচ্ছে এডিক্টেড টু, অবজেক্ট টু, হ্যাঁ, এগুলার পরে ভার্বের শেষে কি হয়? আইএনজি হয়। তাইলে এখানে কি লিখবেন আপনি আবার নিজে বলেন? উইথ এ ভিউ টু রিসিভিং হিম, উইথ এ ভিউ টু রিসিভিং হিম, ওকে, উইথ এ ভিউ টু রিসিভিং হিম। আপনার হ্যাঁ লিখেন, উইথ এ ভিউ টু রিসিভিং হিম। সবাই লিখছে, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা চলেন এবার আমরা আর সময় বেশি না নিই, আমাদের কমপ্লিটিং সেন্টেন্স ওই দিন পেন্ডিং ছিল, তাই একটু কমপ্লিট করে দিছি। আমাদের অনেক আরো 2টা টপিক বাকি আছে ভাই, এবার চলে যাব আমরা। হ্যাঁ, আরো আছে চট্টগ্রাম বোর্ড, এখন আর পড়ার সময় আছে নাই।
এগুলো আপনারা নিচ থেকে করে নিন। আচ্ছা আমি একটু দ্রুত একটু করে বলে দিই, চট্টগ্রাম বোর্ডটা তেমন ইম্পর্টেন্ট না, যেহেতু আপনি চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিবেন, এখন আর সময় নাই, আমি জাস্ট বলে দিই। উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট, হ্যাঁ, যাতে আমরা নিজেদেরকে ফিট রাখতে পারি। দ্রুত দেন দেখেন স্যার, উই ক্যান কিপ আওয়ার বডি ফিট, লিখে ফেলেন, উই ক্যান কিপ আওয়ার বডি ফিট, আমরা যাতে আমাদের শরীরকে কি রাখতে পারি, ফিট রাখতে পারি। শেষ, একটা শেষ। আচ্ছা তারপর উই ক্যান কিপ আওয়ার বডি ফিট, আপনি লিখতে থাকেন, আপনি লিখতে থাকেন। আমরা যাতে উই ক্যান বি হেলথি, আমরা যাতে স্বাস্থ্যবান হতে পারি। উই মে বি হেলথি লিখতে পারেন, উই উইল বি হেলথি লিখেন, হ্যাঁ। তারপর দেখেন ইয়ার ইজ এই পলিউটেড ইন মেনি ওয়েজ, ইটস হাই টাইম, হ্যাঁ এটাই উপযুক্ত সময়। দেখি সবাই এতক্ষণ যারা প্র্যাকটিস করেনি দ্রুত লিখেন, এটাও আসছে দেখেন, এক বোর্ডে যা আসছে মানে আরেক বোর্ডও তাই আসছে, এগুলো আসবেই বারবার, ঠিক আছে। তাহলে ইটস হাই টাইম, এটাই উপযুক্ত সময় কিসের, কি করার, আমাদেরকে ইয়ার কি পলিউশনকে, আমাদের যে পরিবেশকে রক্ষা করা, অতটুকু লিখেন। উই 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 সেভড আওয়ার এনভায়রনমেন্ট, উই সেভড আওয়ার এনভায়রনমেন্ট, উই সেভড আওয়ার এনভায়রনমেন্ট, লিখেন, লিখতে থাকেন। উই সেভড, আপনি আমি বলার পরও আপনি লিখবেন, লিখতে থাকুন, এটা প্র্যাকটিস কি হয়ে যায়। উই সেভড আওয়ার এনভায়রনমেন্ট, যে এই প্রসপারিটি ডাজন্ট কাম ইন ওয়ানস লাইফ অটোমেটিক্যালি, এমনিতে কিন্তু আসে না। ইফ যুক্ত বাক্যটা দেন, ইউ ক্যান প্রসপার ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইংরেজিটা লিখে ফেলেন, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তুমি যদি কঠোর পরিশ্রম, ইফ ইউ, আমি আর বলবো না, আপনি লিখেন, যদি তুমি কঠোর কি করো, এই যে পরিশ্রম করে, লিখতে থাকেন, লিখতে থাকেন, যদি ইউ স্টপ ইয়ার এই পলিউশন, যদি তুমি কঠোর কি করো, এই পরিশ্রম করো, তুমি জীবনে উন্নতি মানে করতে পারবা, লিখতে থাকেন দ্রুত, হ্যাঁ। তারপর টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, জীবনের জন্য সময় হচ্ছে যে গুরুত্বপূর্ণ। ইউ ক্যানট সাকসেস ইন লাইফ আনলেস, আবারও কন্ডিশন, দেখছেন কন্ডিশন নিয়ে তিনটা আসবে, দুইটা মিনিমাম, দুইটা আসবে, এটা মাস্ট আসবেই। ইউ ক্যানট সাকসেস ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না যদি তুমি কঠোর পরিশ্রম না করো, যদি তুমি কঠোর পরিশ্রম করো, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, নাটা কষ্ট করে লিখতে হবে না। আনলেস মানে ইফ নট, আনলেস মানে নেগেটিভ, আনলেস মানে নট লেস, নট লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এই কি বাক্য দিয়ে দুইটা কিন্তু হয়ে যাচ্ছে, সাকসেস ইন লাইফ। আচ্ছা না, এখানে আপনি ওয়ার্ক হার্ড লিখতে কিন্তু পারবেন না, কেন দেখেন, এখানে কিন্তু টাইম নিয়ে আছে। যদি তুমি সময়ের সঠিক ব্যবহার না করো, ব্যবহার করা ইংরেজি কি, ইউজ, কাকে ইউজ করবেন, সময়কে, ইফ আনলেস ইউ ইউজ টাইম প্রপারলি, যথাযথভাবে, অথবা ইউটিলাইজ ইউর টাইম, অথবা ইউটিলাইজ ইউর টাইম, হ্যাঁ লিখতে থাকেন, অথবা ইউটিলাইজ ইউর টাইম। এরপর দেখেন 5 নাম্বার, হি রট ভেরি কুইকলি, সে খুব দ্রুত লিখে। হি হ্যাড ফিনিশড দ্য এক্সাম বিফোর, একটু আগে রুলটা আমরা পড়েছি, হ্যাড এর পূর্বে যদি না, আগের আগে যদি হ্যাড প্লাস V3 যদি দেওয়া থাকে, এটা দেখছেন আসছে চট্টগ্রাম মেডিকেল বোর্ডে, এইগুলা কিন্তু আসবে। কোনটা আসবে ভাই, কমপ্লিটিং সেন্টেন্সে কোনো ঠিক নেই। হি হ্যাড ফিনিশড দ্য এক্সাম, যদি সে তার এক্সামটা শেষ করে, আগের আগে পাস কি পারফেক্ট টেন্স। এবার আপনাকে সাবজেক্ট প্লাস V2 লিখতে হবে। সে তার কি এক্সামটা শেষ করেছে কি হওয়ার আগে, ঘন্টা পড়ার আগে, ঘন্টা ইংরেজি কি, দা বেল, ঘন্টা যদি বাজে, পড়াতে না আমরা বলি আর কি চিটাঙ্গারা, যে পরে পরে নাকি বাজে, তাহলে বাজে ইংরেজি রিং, রিং হবে নাকি র্যাং হবে, রিং হবে নাকি র্যাং হবে, বিফোর দ্য বেল রিং নাকি র্যাং, দেখি লিখেন, টাইম ওয়াজ ওভার, ওকে, বিফোর দ্য বেল র্যাং, বিফোর দ্য বেল র্যাং, লিখতে থাকেন, লিখতে থাকেন, লিখতে মানে কালকে পরীক্ষা আপনার সর্বোচ্চ চেষ্টাটা আল্লাহ তাআলা দেখবে। আপনি মোবাইলে করছেন না, বসে পড়ছেন না, ঘুমিয়ে পড়ছেন, এটা না, সর্বোচ্চ চেষ্টাটা। এখানে 120 জন, আমি চাচ্ছি না আপনি শুদ্ধ লিখেন, আপনি ভুলটা লিখেন, এটলিস্ট লিখেন, টাইপ করেন, হ্যাঁ লিখেন। এরপরে হচ্ছে হ্যাঁ নেক্সট ওয়ান, অন্তত আমি আপনাকে ভুলটা আজকের জন্য হলো কি ধরাই দিয়ে কালকে একটা নাম্বার সেভ করতে পারবো, কালকের জন্য একটা নাম্বার সেভ করতে পারবো। দ্য ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু, যে, আচ্ছা, হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দ্য ভিলেজার্স, সে গ্রামের হচ্ছে, গ্রামের মানুষের যে ভালো বন্ধু। আচ্ছা আচ্ছা, গ্রাম্য ডাক্তার হচ্ছে সে ব্যক্তি যে এমবিবিএস নয়, যার কাছে তেমন এডুকেশনাল কোনো কোয়ালিটি নাই বা মানে কোয়ালিফিকেশন নাই, অথবা হ্যাঁ যে হচ্ছে সবার কি মানে পরিচিত। আচ্ছা তাইলে যেটা লিখতে চান, যেটা দেওয়া আছে, এবার আপনি ইস লিখবেন। এবার যদি সে যদি হয় তাহলে নট লেখার দরকার নাই, সে যদি নয় হয় তাহলে নট লিখবেন। হি ইজ নট, এবার সে এমবিবিএস নয়, হি ইজ নট কি, হি ইজ নট
কোয়ালিফাইড, যেটাই লিখতে চান সেটাই লিখেন। সে হি ইজ, যদি সে ফ্রেন্ডলি হয় তাহলে হি ইজ ভেরি ফ্রেন্ডলি, একজন লিখেছে। হু হু ট্রিটমেন্ট না, হু ট্রিটমেন্ট হবে না, এই তো ভুল লিখেন, সমস্যা নেই। হু ট্রিট দিতে পারেন, হু ট্রিটস দিতে পারেন, যে চিকিৎসা করে, পুয়ার মানে যে যে পার্সনকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই, এটাই আমার জন্য কি সৌভাগ্য যে আপনারা যে বুঝতেছেন, আস্তে আস্তে বুঝে পেলেন। এখন বসে কি বা করবেন, কমপ্লিটিং সেন্টেন্স তো একটা অংশ, আস্তে আস্তে করে বুঝে আপনি ইনশাল্লাহ পারবেন। দেখেন তাহলে কি হলো, এইরকম এগুলো আসবে। চট্টগ্রাম নম্বর 23, তাহলে চট্টগ্রাম আপনি দিচ্ছেন 24। দা ভিলেজ ডক্টর ইজ এ পার্সন হু, ভুল করেন, ভুল করে লিখেন। কিন্তু কি ভুল করলে আমি আপনাকে বলতে পারবো এটা কি ভুল, তাহলে অন্যরাও একটু শিখে নিল। হু ইজ, সে হয়, সে নয় হলে হু ইজ নট, সে এমবিবিএস নয়, হু ইজ নট এমবিবিএস, সে মানে যে কোয়ালিফাইড নয়, হু ইজ নট কোয়ালিফাইড, কিন্তু সে হচ্ছে পরিচিত, হু ইজ কি ফ্যামিলিয়ার, সে একজন যে মানে যে ভালো মানুষ, হু ইজ এ গুড পার্সন। যেটাই চান, হয় হলে ইজ দিয়ে লিখে ফেলবেন, নয় হলে ইজ নট দিয়ে লিখে ফেলবেন, বাস শেষ। এই হু ট্রিটস সিক, সিক ভিলেজ না, সে তো ভিলেজকে চিকিৎসা করতে পারে না, ভিলেজার্স থেকে বলতে লিখতে পারবেন, ভিলেজার্স গ্রামবাসী, গ্রামকে তো চিকিৎসা করতে পারবে না। ঠিক আছে, লিখতেছেন তো অ্যাটলিস্ট, গুড ওয়ান। উই অল আর অ্যাট্রাক্টেড টু গোল্ড, আমরা কিসের অ্যাট্রাক্টেড হই, গোল্ডের জন্য। কিন্তু মনে রাখতে হবে চকচক করলে সোনা হয় না। দেখি এটা কিভাবে লিখেন, ইজ নট গোল্ড পর্যন্ত দেওয়া আছে, বাকিটা আপনি লিখবেন। আমরা গোল্ডের প্রতি অ্যাট্রাক্টিভ, বাট মনে রাখতে হবে চকচক করলে শোনা হয় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। 8 নাম্বারে যাচ্ছি। আই এম ফন্ড অফ ক্রিকেট, আমি ক্রিকেটের কিন্তু যে ভক্ত। আই উইশ, দেখছেন আবার আসছে, ঢাকা বোর্ডে আসছে, আবার চিটাং বোর্ডে আসছে, এগুলো আসবে ভাই। আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি, যারা 23-এ আসছে সেম বোর্ড সবগুলোতে প্রায় ঘুরে ফিরে আসছে এগুলা। এই যেগুলো এখন পড়াচ্ছে এগুলো কালকে গিয়ে সেম ভাবে পারেন, কারণ আপনি শর্ট সিলেবাসে, 23-এর শর্ট সিলেবাস মানে 24-এর শর্ট সিলেবাস। প্রশ্ন ইজি হবে গ্রামার, প্রশ্ন কঠিন হবে রাইটিং। আজকে বলছি, কালকে আপনি এই মিলিয়ে নেবেন। কেন? বাংলা প্রথম পত্র একটু কঠিন হয়েছে, বাংলা দ্বিতীয় পত্র আবার সহজ হয়েছে, ইংরেজি প্রথম পত্র একেবারে পান্থাবাদ হয়েছে, ইংরেজি দ্বিতীয় পত্র একটু কঠিন করবে। কঠিন না যে মানের প্রশ্ন করবে, কঠিন না, বোর্ড মানে হচ্ছে মানের প্রশ্ন যাতে সবাই অ্যান্সার করতে পারে, গ্রামার সহজ করবে। কিন্তু রাইটিং এ এক্সেপশন কিছু হতে পারে। আমি যে সাজেশন দিয়েছি আবারও নক দিবেন, আমি গ্রুপে আজকে আবার দিয়ে দিব এগুলো, যারা নতুন আসছেন। গ্রুপের মধ্যে প্রায় আমাদের 300 স্টুডেন্ট নিয়ে হয়েছে যুক্ত, আমি সবাইকে দিয়ে দিব। কিন্তু গ্রামার, অনেকে বলছেন পদ্মা ব্রিজ ইম্পর্টেন্ট কিনা, একটা মানে প্যারাগ্রাফ আছে কন্টেম্পোরারি ইস্যু, মানে সমসাময়িক যতগুলো যে ঘটনা ঘটছে, এই বঙ্গবন্ধু টার্নেল, তারপরে পদ্মা সেতু, ওগুলো একটু পরে কয়েকটা লাইন নিচ থেকে লেখার জন্য একটা এই যে ফরম্যাট আছে, আমি যদি আজকে এটা যদি খুঁজে পাই আপনাদেরকে এটা অবশ্যই দিয়ে দিব। এটা দিয়ে আপনি আধুনিক যত জিনিস আসছে এগুলো লিখতে পারবেন। ঠিক আছে, এবার বলেন আই উইশ আই এম ফন্ড অফ ক্রিকেটার, আমি যদি একজন ক্রিকেটার হতে পারতাম, আমি যদি ক্রিকেট খেলতে পারতাম, দুইটা ইয়ে লিখবেন বাক্য। একটা হচ্ছে আমি ক্রিকেটার হতে পারতাম, একটা হচ্ছে আমি ক্রিকেট খেলতে পারতাম। এটা ক্রিকেটার হওয়া অয়ার হবে, ক্রিকেট খেলতে পারতাম কুড হবে। দুইটি বাক্য লিখে দেন। আই ওয়ার এ ক্রিকেট প্লেয়ার, ভেরি গুড। আই ওয়ার এ ক্রিকেট প্লেয়ার, আই ওয়ার ক্রিকেট হলে আমি নিজেই ক্রিকেট হয়ে যাবেন, আপনি ক্রিকেট হতে পারবেন না, ক্রিকেট প্লেয়ার হতে পারবেন। এবার ক্রিকেট যদি খেলতে যদি পারতাম সেটা লিখেন। হি হি ওয়ার্কস স্লোলি লেস্ট, যতক্ষণ পর্যন্ত আমার এনার্জি থাকে আমি ক্লাস নিতেই থাকবো। আজকে আপনাদের প্রস্তুতি নিয়ে দেবো ইনশাল্লাহ। হি ওয়ার্কস স্লোলি দ্যাট, এই লেস্টের ব্যবহারটা এখন একটু ভালো করে করবো, শেখাবো। তাহলে কি লিখবেন এখানে? আই ওয়ার এ ক্রিকেটার, আমি যদি ক্রিকেটার হতে পারতাম। আই ওয়ার এ ক্রিকেট প্লেয়ার, আমি যদি একজন ক্রিকেট প্লেয়ার হতে পারতাম। আমি ক্রিকেট খেলতে পারতাম হলে, খেলা একটা কাজ। আই কুড প্লে ক্রিকেট, আই কুড প্লে ক্রিকেট, আই কুড প্লে ক্রিকেট। ঠিক আছে, আচ্ছা, আই ওয়ার এ ক্রিকেট প্লেয়ার, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তারপরে চলে যান যে নাম্বারে, হি ইজ না, হি ওয়ার্কস স্লোলি, এটা সবাই লিখেন, এটা সবাই পারবেন। সে স্লোলি, হি ওয়ার্কস স্লোলি, হ্যাঁ, যাতে সে ট্রেনটা মিস না করে, এটা আমরা জানি। হি শুড মিস দ্য, হি শুড মিস দ্য ট্রেন, শুড দিয়ে লিখতে হয়। আচ্ছা, আমি এটা দিয়ে একটা বাক্য দিই, এটা আই টোল্ড, লিখেন সবাই, আই টোল্ড হিম এভরিথিং, এটা দিয়ে করি সবসময়। এই বাক্যগুলো করতে আমাদের কাছে ভালো লাগে না। হি ইজ টু উইক টু গো, হি ওয়াক স্লোলি, ওয়াক ফাস্ট। আই টোল্ড হিম এভরিথিং, আমি তাকে সবকিছু খুলে বললাম। লেস্ট,
লেস মানে যাতে, যাতে সে আমাকে ভুল না বুঝে, সাবজেক্ট প্লাস শুড, যাতে সে আমাকে ভুল না বুঝে, যাতে সে আমাকে ভুল না বুঝে, শুড মাইট প্লাস V1। এবার দেখেন আমি আপনাকে স্ট্রাকচার দেখি, যাতে সে, সে ইংরেজি কি, হি, না বুঝে, নাটা এখানে শুড মাইট এর মধ্যে মানে চলে আসবে। ভুল বুঝা ইংরেজি কি বলেন সবাই, ভুল বুঝা, যাতে সে আমাকে ভুল না বুঝে, আমাকে বলতে মি, তাই এবার পুরো বাক্যটা কে সাজাতে পারবে, এইরকম এই উদাহরণগুলো তেমন একটা আসে না, সবসময় আসে ওয়াক ফাস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। সে আমাকে, আমি তাকে সবকিছু খুলে বললাম যাতে সে আমাকে ভুল না বুঝে, সে ইংরেজি হি, না হলে শুড বা মাইট দিতে, লেস যেখানে শুড মাইট সেখানে, মুখস্থ করে নেন, লেস যেখানে শুড মাইট সেখানে, লেস যেখানে শুড মাইট সেখানে, তাইলে হি শুড, ভুল বোঝা ইংরেজি কি, মিস আন্ডারস্ট্যান্ড, মিস আন্ডারস্ট্যান্ড কাকে, আমাকে। এবার পুরো বাক্যটা লিখেন, হি শুড মিস আন্ডারস্ট্যান্ড মি, ভেরি গুড, হি শুড মিস আন্ডারস্ট্যান্ড মি, হি শুড মিস আন্ডারস্ট্যান্ড মি, ভেরি গুড, খুবই সুন্দর অ্যান্সার দিচ্ছেন সবাই, মাশাআল্লাহ। আচ্ছা, আরো আছে, ও মাই গড। আচ্ছা, এর পরেরটা, হি ইজ ডাল হেডেড, দা পোয়েম ইজ টু ডিফিকাল্ট, এই এই কবিতাটি আমার জন্য এতই কঠিন, আবৃত্তি করা, আবৃত্তি করা, মুখস্থ করা, টু দিয়ে ভার্ব লিখে ফেলবেন, টু দিয়ে ভার্ব লিখে দেখি সবাই একটু, মুখস্থ করা, টু মেমোরাইজ, আবৃত্তি করা, টু রিসাইট, পড়া, টু রিড, যে কোনো একটা লিখবেন। তো এই ছিল আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, আপনারা লিখতে থাকুন, আমি যাচ্ছি গা। দেখেন আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এখন এগুলো আসবে না সম্ভবত, তারপর আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে কিছু, এই দেখেন এগুলো সবগুলো বোর্ড কোয়েশ্চেন, তখন বোর্ডে 2019 সালে, 18 সালে, 17 সালে বোর্ড কোয়েশ্চেন গুলোর মধ্যে রুলের প্রভাব থাকতো কম। 2023 সাল থেকে শর্ট সিলেবাস হওয়ার পর থেকে ইজি করছে। তো এরকম যদি কোনো সময় এক্সেপশন গুলো আপনার পড়তে ইচ্ছে করে উত্তর সহ, আমি সব লিস্ট দিয়ে দিয়েছি, গ্রুপের মধ্যে পেয়ে যাবেন, অলরেডি দিয়ে দিয়েছি কমপ্লিটিং সেন্টেন্স, আপনারা অলরেডি পেয়ে গেছেন অনেকে যা গ্রুপে স্লাইড গুলা। তো এগুলো একটু পড়ে নিয়েন, এগুলো রুল টুল কিছুই কিন্তু মানে না, অর্থ বুঝে বুঝে একটু পড়বেন, ইম্পর্টেন্ট না, তারপরে বলছি এগুলো তেমন ইম্পর্টেন্ট না, এগুলো কিন্তু সবগুলো বোর্ড কোয়েশ্চেন, আপনি কি দেখছেন সবই বোর্ড, তবে এগুলো 17তে আসছে, 18তে আসছে, 17তে আসছে, 19এও আসছে, 16তে আসছে, 17তে আসছে, কিন্তু এই সমস্যা হচ্ছে কি ভাই এগুলো এখন দেয় না। তারপর ইম্প্যাক্ট অফ ফেসবুক সাথে দেওয়া আছে রাইটিং পার্ট গুলো, ওই রাইটিং পার্ট যেগুলো সাজেশনে দিয়েছি এগুলো আমি আবার এখানে দিয়ে দিছি, ইম্প্যাক্ট অফ ফেসবুক দেখবেন, তারপরে হচ্ছে ট্রি প্লান্টেশন দেখবেন। অনেকে বলছে স্যার একটা শিখবো না, প্রত্যেকটা স্লাইডে একটা একটা করে দিয়েছি, আপনি একটু চোখ বুলিয়ে নেওয়ার জন্য। ফুল ফ্রি স্টুডেন্টশিপ দেখবেন, হ্যাঁ ফুল ফ্রি স্টুডেন্টশিপ দেখবেন। শেষ, চলে যাচ্ছি ন্যারেশনে। ন্যারেশন মানে হচ্ছে প্যারেশন না, একবার একবার করে পড়ে যাচ্ছি, সবাই একটু দেখবেন, আমি একটু করে জিজ্ঞেস করব। এই পার্টে আমরা পড়তে যাচ্ছি যে ন্যারেশন নিয়ে 5 নাম্বার, না সরি এখানে ভুল লিখছি, ন্যারেশন হচ্ছে 7 নাম্বার। তারপর হচ্ছে আমরা একটা যে কম্পোজিশন রাখছি এই পার্টে, স্টুডেন্ট এন্ড সোশ্যাল এই যে সার্ভিস, এটা হচ্ছে আমাদের কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট কজ এন্ড ইফেক্টের জায়গায়, যেটাতে আপনাকে ওই ধরনের কম্পেয়ার কন্ট্রাস্ট করে লিখতে হবে, ভালো দিক এবং মন্দ দিক, যেভাবে একটা কম্পোজিশন লিখি। আর লিস্টিং প্যারাগ্রাফ হচ্ছে আগের সেই ট্রেডিশনাল যে প্যারাগ্রাফ, তবে বড় করে লিখতে হবে, কমপক্ষে 4 পৃষ্ঠা লিখতে হবে। এবং আপনি চাইলে কিছু বানিয়ে বানিয়ে মাঝখানে লিখেন, এক্সামিনাররা প্রথম লাইনগুলো পড়ে, এটা আমার ট্রিক্স আর কি। হ্যাঁ, মিনিমাম 4 পৃষ্ঠা লিখতে হবে, এক পৃষ্ঠা যদি 50 ওয়ার্ড হয়, 4 পৃষ্ঠা হচ্ছে 200 ওয়ার্ড, 200 ওয়ার্ডের কথাই লেখা আছে এখানে। তো আপনি 4 পৃষ্ঠা হলে আপনি 10-এর উপরে এটাকে বিবেচনা করবে, এর কমে হলে কিন্তু নাম্বার কমে আসতে পারে, কারণ এক্সামিনাররা পৃষ্ঠা গুণে নাম্বার দেয়, এতগুলা পড়ার মতো। সেকেন্ড পেপারে আমি একটা ট্রিক্স দিই আপনাকে, সেকেন্ড পেপারে এক্সামিনাররা তেমন একটা কিন্তু ইয়াগুলা কিন্তু রাইটিং পার্ট গুলো দেখে না, কারণ গ্রামার গুলো পড়ে নাম্বার দিতে হয়, 60 নাম্বারের গ্রামার, সেই জন্য রাইটিং পার্টের সময় একটু কম দেয়। ইংলিশ যে ফার্স্ট পেপারে কিন্তু রাইটিং পার্ট পড়ার সম্ভাবনা থাকে। তাইলে এটা গেল, এগুলো আমরা এখন পড়তে যাচ্ছি। আমরা কি এই যে ন্যারেশনে দেখি এখানেই আছে, আপনারা অ্যান্সার দিবেন। আমরা দুইটা পার্টে করি, ভাগ করি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিই। এম ইজার থাকলে কি হয়, লিখতে লিখতে থাকেন, এম ইজার থাকলে কি লিখবো, সাথে সাথে আমরা একটু প্র্যাকটিস করব। এম ইজার থাকলে কি হয়, আপনি শুধু অ্যান্সার দেন, আমাদের এক্সারসাইজও কিন্তু হয়ে যায়। ডিরেক্টে এম ইজার থাকলে ইনডিরেক্টে কি হয়, ডিরেক্টে ওয়াজ ওয়ার। আচ্ছা, তাইলে এরপর
যদি ইনভার্টেড কমার ভিতরে যদি ফুল স্টপ দেখি, দুইটার মধ্যে জোড়া করতে যে লাগাতে, সাবজেক্ট ভার্ব ফুল স্টপ মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, দুইটাকে জোড়া লাগাতে কোন কনজাংশন ইউজ করব, এগুলো আপনাদের থেকে জিজ্ঞেস করছি। আপনাদের তো অলরেডি কিন্তু রিভিশন শেষ, এখন আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, দুই পাশে দেখেন, আমি একটু শর্ট করে রুলগুলো দিয়ে দিচ্ছি। দুই পাশে এভাবে ইনভার্টেড কমা এবং সাবজেক্ট ভার্ব দিয়ে যে ফুল স্টপ, যাকে আমরা অ্যাসার্টিভ বাক্য বলি, এই মানে কমা মুক্ত করতে গেলে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে একটা থাকে রিপোর্টিং আর একটা থাকে রিপোর্টেড, দুইটার মাঝখানে কি যুক্ত করব? দ্যাট। ভেরি গুড, সবার একটু একটু কি রিভিশন হয়ে যাচ্ছে। এই দ্যাট হবে, ঠিক আছে। অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ ওয়ার হবে, ঠিক আছে। এখান থেকে আপনি করে, কিন্তু ওয়াজ ওয়ার থাকলে কি হয় দেখি লিখেন তো। আমি এখানে করলাম, দাঁড়ালাম। ওয়াজ ওয়ার থাকলে কি হয়? ওয়াজ ওয়ার থাকলে কি হয় সেটা আমরা জানি। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়। ওয়াজ ওয়ার থাকলে কি হয় দেখি একটু বলুন তো। ওয়াজ ওয়ার থাকলে কি হয়? ওয়াজ ওয়ার থাকলে কি হয়? দ্রুত লিখেন। ওয়াজ ওয়ার থাকলে কি হয়? ওয়াজ ওয়ার। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়। ওয়াজ ওয়ার থাকলে কি হয়? ওয়াজ। একটু একটু করে আপনি লিখতে থাকেন, আপনার একটু রিভিশনও হয়ে যাক। ওয়াজ ওয়ার থাকলে কি? হ্যাড বিন। ভেরি গুড। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন। ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন। এবার বলেন ডু থাকলে কি হয়? ডু ডাস থাকলে কি হয়? লিখতে থাকেন, একটু রিভিশন দিয়ে দিই। ডু ডাস থাকলে কি হয়? ডু ডাস থাকলে কি হয়? লিখতে থাকেন, তাহলে এক্সারসাইজটা একটু মানে হয়ে যায়। ডু ডাস থাকলে কি? ডু ডাস থাকলে কি লিখবো? ডু ডাস থাকলে কি লিখবো দেখি বলেন। ডু ডাস থাকলে আমরা কি লিখবো? ডিড। ডু ডাস থাকলে ডিড, ঠিক আছে। তাহলে ডু ডাস থাকলে ডিড। আমি এখানে একটু দাঁড়াই দিলাম, নাহলে আপনি দেখবেন উত্তরগুলো এখানে আছে। ডু ডাস থাকলে ডিড হয়, কিন্তু ডিড থাকলে কি হয় দেখি বলেন। ডিড থাকলে কি হয়? ডু ডাস থাকলে ডিড হয়। ডু ডাস থাকলে ডিড হয়। সবাই একটু মুখস্থ করে ফেলি, কালকে পরীক্ষা, আজকে একটু রিভিশন দিয়ে দিচ্ছি, কারণ এগুলা রুল পড়ানো হলে আপনি বোর হয়ে যাবেন। ডু ডাস, ডিড থাকলে হ্যাড ডান। ডিড থাকলে হ্যাড ডান, তাহলে ডু ডাস থাকলে ডিড হয়, আর ডিড থাকলে হ্যাড ডান, এই তো লেখা আছে। এবার বলুন যে হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাড ডান। হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? রিভিশন করতেছি, এগুলা আমরা এক্সারসাইজ করছি। হ্যাঁ, হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাড হয়। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়। আচ্ছা, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়। হ্যাড থাকলে কি হয়? হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, ঠিক আছে। কিন্তু হ্যাড থাকলে কি হয় দেখি একটু বলেন। হ্যাড থাকলে কি হয়? না, ডান লিখতে হবে না। হ্যাজ থাকলে কি হয় দেখি একটু বলেন। হ্যাজ থাকলে কি হয়? ওকে, হ্যাজ থাকলে হ্যাড হয়। হ্যাডও হয়, আবার হেডও হয়। হেডও হয় অথবা হেডও হয়, দুইটা হেডও হয়। এটা একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমি এখানে একটা দিই এই এক্সাম্পল, আগে একটা এক্সাম্পল দিয়ে দেখি আপনি এটা লিখুন। হি সেড, একদম সহজ এক্সাম্পল দিচ্ছি। হি সেড আই হ্যাভ ডান। আই হ্যাভ ডান। দেখি এটাকে আপনারা ডিরেক্ট থেকে ইনডিরেক্টলি নিয়ে যান। হি সেড টু মি। হি সেড টু মি আই হ্যাভ ডান। হি সেড টু মি আই হ্যাভ ডান। হি, আচ্ছা, সেড টু থাকলে কি হয় লিখে ফেলি সবাই। সেড টু থাকলে কি হয়? সেড টু থাকলে কি হয়? সেড টু থাকলে কি হয় লিখেন। মানে এই ধরনের বাক্যে সেড টু থাকলে কি হয় লিখেন। সেড টু থাকলে কি হয়? এই ধরনের বাক্যে সেড টু থাকলে কি হয় লিখেন। এই ধরনের বাক্যে সেড টু থাকলে কি হয়? টোল্ড। আচ্ছা, মানে যে টোল্ড এর পরে কি টু হয় নাকি হয় না? টোল্ড এর পরে টু হয় নাকি হয় না? ইয়েস অর নো? টোল্ড এর পরে মুখস্থ হয়ে যাচ্ছে আমাদের, এইভাবে রুলগুলো আমরা শিখবো, কালকে একদম মাইন্ডে থাকবে। টোল্ড এর পরে টু হয় নাকি হয় না? টোল্ড এর পরে টু, ইয়েস অর নো? মানে যে টোল্ড এর পরে কি টু হয় নাকি হয় না? হি টোল্ড মি দ্যাট। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান। হয় না, নো মানে হয় না, ঠিক আছে। আচ্ছা, এটা অনেকে এখন কিন্তু করেছেন, তাইলে আমরা শিখে ফেলছি। সেড টু থাকলে কি বলছেন আপনি? আপনি বলছেন মানে টোল্ড হয়, তাহলে লিখলাম হি টোল্ড, লিখে ফেলেছি। হি টোল্ড, হি টোল্ড মি লিখেছেন, যেহেতু টোল্ড এর পরে টু হয় না। এই কমাযুক্ত আর কমামুক্তের মাঝখানে আপনি নিজে একটু আগে বলেছেন দ্যাট হয়। এবার একটা সূত্র ভালো করে মনে রাখবেন, এখানে লিখতেছি এটা। এই সূত্র মনে রাখলে পার্সনে চেঞ্জ করা কোনো ম্যাটারে না। 1 2 3 SON যদি ফার্স্ট পারসন হয়, এখানে কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে আই বা উই, এটা চেঞ্জ করবেন রিপোর্টিং, মানে কমা মুক্ত যেটা থাকে এটা সাবজেক্ট অনুযায়ী, তাই লিখেছি 1 = S। যদি সেকেন্ড পারসন থাকে ইউ, এটা চেঞ্জ করবেন অবজেক্ট অনুযায়ী, মানে রিপোর্টিং যে ক্ষেত্রে কমা থাকবে না তার অবজেক্ট মি অনুযায়ী। যদি থার্ড পারসন থাকে হি সি পৃথিবীর যে কোনো নাম, এন মানে নো চেঞ্জ, এটার কোনো পরিবর্তন হবে
না। তাহলে হি টোল্ড মি দ্যাট, সে বললো যে কি। এবার দেখেন আইটা চেঞ্জ করবো, এটা যেহেতু যে ফার্স্ট পারসন, আইটা চেঞ্জ করবো কার দ্বারা? হি দ্বারা। হ্যাভ এস থাকলে হ্যাড হয়, একটু আগে শিখেছেন হ্যাড হয়, হি হ্যাড ডান লিখেছি, এটা আমরা বুঝছি। আচ্ছা দেখি এরপরে একটা দিচ্ছি উদাহরণ, এটা থেকে হ্যাড কি লিখবো আমাকে একটু করে আপনি। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে লাইভে আছেন। 100+ স্টুডেন্ট এখনো কিন্তু ক্লাস করছেন। আমরা একটু প্র্যাকটিসে যাচ্ছি, প্র্যাকটিসটা একটু করে করে নিই। দেখেন এখন আপনি শত শত বোর্ড কোয়েশ্চেন করে লাভ নাই, এগুলোকে আপনাকে মুখস্থ করে যেতে হবে। তার চেয়ে আপনি রুলস গুলা একবার রিভিশন দিয়ে তারপরে যে প্র্যাকটিসে যান। এখন দেখেন কম্পিটিশনে যা মানে করছেন, অনেক রুল আসছে, উদাহরণের মতো উদাহরণ দুই একটা দেখলেই একদম যথেষ্ট, কারণ এগুলো তো ভাই ইংলিশ যে ফার্স্ট পেপার না যে মুখস্থ করবেন। হ্যাঁ, তাইলে দেখেন যেহেতু এটা হচ্ছে গ্রামার, তাই আপনাকে এভাবে করতে হবে। যাই হোক, এবার দেখেন আমি যদি বলি হি সেড, সে বললো, হি সেড সে বললো, দেখেন হি সেড টু মি, সে আমাকে বললো আই হ্যাড অ্যান অপরচুনিটি, আই হ্যাড অ্যান অপরচুনিটি, আমার একটা সুযোগ ছিল টু গো টু কক্সেস বাজার, আমার একটা সুযোগ ছিল কক্সেস বাজার যাওয়া। এটাকে আমরা কিভাবে করে যে প্র্যাকটিস করব? তাহলে লিখেন হি টোল্ড মি, এটা তো লিখতে পারবেন, হি টোল্ড মি, আর কমাযুক্ত আর কমমুক্তের মাঝখানে দ্যাট লিখবেন। সবাই একটু লিখতে থাকেন, সবাই লিখেন একসাথে, সবাই লিখেন হি টোল্ড মি দ্যাট, সে বললো। আইটাকে চেঞ্জ করবো কার দ্বারা? আইটাকে চেঞ্জ করব হি দ্বারা, তো আমরা কি লিখবো? হি টোল্ড মি দ্যাট হি। এবার কি হ্যাড লিখবো, হ্যাডের পরিবর্তে কি হ্যাড লিখবো নাকি হ্যাড লিখবো? কে অ্যান্সার দিতে পারবেন? হ্যাডের পরে কি হ্যাড লিখবো নাকি হ্যাড লিখবো? দেখি কে অ্যান্সার দিতে পারবেন। হ্যাডের পরে কি হ্যাড লিখবো নাকি হ্যাড লিখবো? হি হ্যাড, একটা হেড হবে নাকি দুইটা হেড হবে? একটা হেড হবে নাকি দুইটা হেড হবে? দেখি একটু বলেন তো, একটা হেড হবে নাকি দুইটা হেড হবে? একটা হেড হবে নাকি দুইটা হেড হবে? দ্যাট হি হ্যাড ডান, না, এইখানে আমরা ভুল করবো। দেখেন হ্যাডের পরে একজন লিখেছে ডান, এখানে কি ডান ছিল? তার মানে উনি একটা মানে ভার্বকে ফিল করছেন, ভার্ব তো নাই। ভার্ব যদি না থাকে, ডান গন এগুলা যদি না থাকে, দুইটা হেড লিখতে হবে। কেন লিখতে হবে? ভার্ব দরকার। ডান একটা হেড হচ্ছে মেইন হেড, যেটা আমরা সূত্রের জন্য লিখি হ্যাভ হ্যাজ হেড, আরেকটা হেড হচ্ছে আছে অর্থে, মানে দুইটা হেড লিখতে হয় কেন? একটা ভার্ব লাগবে, তাই আমরা হেড দুইটা নিয়ে আসি। সোজা কথা, অতটুকু আপাতত প্যাঁচ আমরা বুঝতে পারবো না, গ্রামারের অনেক প্যাঁচ। হেডের পরে যদি ডান গন কিছু না থাকে, হেড দুইটা লিখতে হবে, এটাই হচ্ছে কথা। হেডের পরে যদি অ্যান অপরচুনিটি আসছে, অ্যান অপরচুনিটি কোনো ভার্ব, তো সুযোগ, এটা নাউন ফ্রেজ। যদি হেডের পরে গন ডান ইত্যাদি না থাকে, সোজা কথা, এখন আপাতত তো জটিল করে শিখতে পারবো না, কালকে পরীক্ষা। হেডের পরে যদি কোনো ধরনের নাউন না থাকে, এটাও কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন, আমি কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন দেখে দিছি। তাইলে আপনাকে হেড দুইটা লিখতে হবে, এটা অনেকবার আসছে। তুমি যে কক্সবাজার গেছো, হ্যাঁ আমি একটা সুযোগ পেয়েছিলাম কক্সবাজার যাওয়া, এরকম একটা কিন্তু প্যাসেজ আছে বোর্ড কোয়েশ্চেন, আপনারা এটা একটু দেখবেন। তাইলে হেডের পরে যদি কোন ভার্ব ডান গন এগুলো না থাকে, আই হ্যাড অ্যান অপরচুনিটি লিখতে হবে। ভেরি গুড, আশা করি সবাই বুঝছেন কিনা? বুঝলে লিখুন ডান। হেড কখন একটা হেড হবে, কখন দুইটা হেড হবে। আচ্ছা এগুলো একটু শর্টকাট, শুধু চেঞ্জ গুলো দেখায় আপনাকে। দেখেন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার সময় আমরা অনেক কিছু নিয়ে কিন্তু ভাবি, যা নিয়ে ভাবি তা আপনাকে শিখিয়ে ফেলছি। সেট টু থাকলে টোল্ড হয়, লিখে শিখছেন। কমাযুক্ত কমার মুক্ত মাঝখানে দ্যাট হয়। আইটা চেঞ্জ হয়েছে দা রাইটার দ্বারা, এটা যেহেতু একটা জেরির গল্প, রাইটারটা ছিল যে মহিলা, তাই হি লিখেছি। হ্যাভ থাকলে হ্যাড হয়। এ বয়, কোনো চেঞ্জ হয়নি। আইএনজি যুক্ত কোনো কিছু, খুব ইম্পর্টেন্ট রুল, কোনো কিছু এক্সট্রা থাকলে চেঞ্জ হবে না। কামিং দ্য অরফেনেজ, কোনো চেঞ্জ হয়নি, মানে পরিবর্তন গুলো দেখিয়ে দিচ্ছি, চোখ বুলিয়ে নেন। বলবেন স্যার এগুলো এরকম আসবে? এগুলো স্যার বোর্ড কোয়েশ্চেন একটা অংশ কি পড়াচ্ছে আর কি, নিচ থেকে তো না। তো বোর্ড কোয়েশ্চেনটা প্র্যাকটিস কিন্তু হয়ে যাচ্ছে। এরপর দেখেন মিস্টার করিম সেট, আচ্ছা এখন বলেন সেট থাকলে কি হয়? সেট টু থাকলে টোল হয়, দেখি সবাই লিখেন তো, সেট থাকলে কি হয়? সেট টু থাকলে টোল হয়, কিন্তু সেট থাকলে কি হয় দেখি বলেন তো, সেট থাকলে কি হয়? সেট টু থাকলে টোল হয়, কিন্তু সেট থাকলে কি হয়? অসংখ্য ধন্যবাদ সবাইকে, জিয়া স্যার জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ, আপনারা জিন্দাবাদ। আমি চাই আপনাদের সবার এক্সাম ভালো হোক, তাহলে আমার এই যে ঘামগুলো পড়তেছে, এসি চলতেছে,
তারপরে ঘাম কিন্তু ঝরছে, এটা যাতে সার্থক হয় আপনাদেরকে। হ্যাঁ, একটা শিক্ষকের অবশ্যই একটা গোল করে থাকে, তাকে সবাই চিনুক, তারা একটু অ্যাপ্রিসিয়েট করুক, এটা একটা লোভ। এই লোভটা তো ভাই কোনো টাকা পয়সার লোভ না। আপনি আমাকে চিনছেন, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়ে চলতে পারি অতটুকু চলার মতো করে তৌফিক দান করলে, দিতে পারলে। আমি স্টুডেন্ট গুলোকে গ্যাদার করছি, এটা করছি, একটা লোভ তো কাজ করবে, এটা মিথ্যে বলে লাভ নেই যে আপনি আমাকে চিনুন, একটা জিয়া স্যার এতটুকু, ঠিক আছে। আমরা যে পেজ খুলি কেন, ফ্যান ফলোয়ার গুলো বাড়াই কেন, যাতে আমাকে সবাই চিনুক। চেনা মানে যে আমি কোটিপতি হব। মানুষ কত দিক দিয়ে কত রকমের করে স্মাগলিং করে এটা করে টাকা ইনকাম করছে। আমি একটা জিনিসেরই লোভ করি, সেটা হচ্ছে আমাকে আপনি চিনবেন, দ্যাটস ইট, আর কিছু না। এটা লোভ, এই লোভটা কিন্তু ভুল না। হ্যাঁ, সেট থাকলে সেট হবে, সেট থাকলে কি হবে, সেইড হবে, ঠিক আছে, এই এতটুকু। তাইলে হচ্ছে মিস্টার করবে, দেখেন তাইলে আমরা এখানে কি লিখেছি, সেট থাকলে সেট লিখেছি, তো ছিল এখানে, তাহলে ওয়ান। আচ্ছা, এবার আপনি বলুন দেখি ভি ওয়ান থাকলে কি হয়, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কি হয়, একটু প্র্যাকটিস করে নিই, আমরা এক্সারসাইজটা করে নিই, তারপর শেষে একটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন করবো। আজকে একজনের প্রশ্ন করেছেন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাই, কিন্তু ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আসলে স্যার আমরা পারি না, পড়তে হবে না, আসবে না, শর্ট সিলেবাসে এগুলো আসবে না, ওগুলো পড়ে মাথা নষ্ট করিয়েন না প্লিজ। আর করলেও ইনডিরেক্ট থেকে ডিরেক্ট কেমনে করতে হয় সেটাও আজকে লাস্টে দেখিয়ে দিব, সমস্যা নেই। এখন দেখেন ভি ওয়ান আছে, কি লিখবো, ভি টু। ভি ওয়ান থাকলে কি হবে, ভি টু। টু প্লাস ভার্বের কোনো চেঞ্জ হয় না, দেখেন সবুজ কালি মানে কি, টু প্লাস ভার্বের কোনো চেঞ্জ হয় না, বাকিগুলাকে দেখে দেখছি। ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু টিকটক অ্যাকাউন্ট হয়ে যাবে না, যা আছে তাই থাকবে, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্ট এই থাকবে। তাইলে ন্যারেশনে কেন নাম্বার পাবো না, যা রুল পড়েছি তাই আসবে। বাকিগুলো তো দেখে দেখে লিখবো, দেখে দেখে লিখবো, দেখে দেখে লিখবো। এই মিস্টার কালাম মিস্টার রহিম হয়ে যাবে না, সেটটা আছে, দ্যাটটা যুক্ত করার রুল শিখে ফেলছি, শুধু আইটাকে 1 2 3 SON সূত্র দিয়ে দিয়ে দিব, বাস। বাকিগুলো শুধু 1 থাকলে 2 হয়, বাকিগুলো তো ভাই দেখে দিচ্ছি। একটু এক্সারসাইজ মানে করে যাই, প্র্যাকটিস হয়ে যাক। যারা একদম প্রস্তুতি নেই, বোর্ড কোয়েশ্চেনে কিন্তু প্র্যাকটিস, হ্যাঁ বোর্ড কোয়েশ্চেনে প্র্যাকটিস করছি। হ্যাঁ, এরপর দেখেন বোর্ড কোয়েশ্চেনেই কিন্তু প্র্যাকটিস করছি, কিন্তু একটু ভেঙে ভেঙে করছি, একটু ভেঙে ভেঙে করছি, একসাথে করলে প্যাসেজে আপনাদের মাথায় হয়ে যায়। দেখেন ফাদার সেড টু মিতা, সেড টু থাকলে কি হয়, টোল হয়, শিখছেন না, একটু আগে শিখছেন। দেখেন এখান থেকে শুরু, তাহলে এটা একটা বাক্য, লাস্টে গিয়ে প্রশ্নটার কথা পরে বলি, কিন্তু এখানে এতটুকু পর্যন্ত একটা বাক্য, এখানে একটা ফুল স্টপ আছে, তাই আমরা এটাতে কমাযুক্ত আর কমামুক্তের মাঝখানে, মানে কমাযুক্ত রিপোর্টেড, কমামুক্ত রিপোর্টিং, কমাটাও দিতে জানতে হবে, এমন এমন করে দিলে হবে না। 6699 6699, হ্যাঁ। আচ্ছা, তাইলে কি হলো, এমএন দেখছেন কোনো চেঞ্জ হয়নি, এমএন এর কোনো চেঞ্জ হয়নি, তারপরে যে কি বিহাইন্ড এর চেঞ্জ হয়নি, দা স্ক্রিনের চেঞ্জ হয়নি ভাই, কি চেঞ্জ হয়, শুধু অ্যামিজার থাকলে কি হয়েছে ভাই, ওয়াজ ওয়ার। তো ন্যারেশন নিয়ে তো ভয় কিসের, 90% তো দেখে দেখে লিখতেছেন, দেখেন। তারপর দেখেন মুভিং এর চেঞ্জ হয়নি, দি ডলে আছে, চেঞ্জ হয়নি, কোত্থেকে, আমি নিচ থেকে বানাইছি, এটা 2023 এর প্রশ্ন, কুমিল্লা বোর্ড, ঠিক আছে। তারপর দেখেন, এরপর দেখেন, তারপরে হচ্ছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, কোয়েশ্চেন দুই টাইপের, কে বলতে পারবেন কয় টাইপের কোয়েশ্চেন। এরকম প্রশ্ন থাকলে সেট টু কি হয়, এক্সারসাইজ একটু করে ফেলি। প্রশ্ন থাকলে সেট টু কি লিখতে হয়, দেখি লিখেন সবাই। প্রশ্ন থাকলে সেট টু কি লিখতে হয়, প্রশ্ন থাকলে সেট টু আমরা কি লিখবো, প্রশ্ন থাকলে সেট টু কি লিখবো, প্রশ্ন থাকলে এখন হয়ে যায়, চমৎকার বলেছেন। এখন রহিম যদি রহিমা হয়, কি জানি ছিল গতবার, শরীফা হয়, ওইটা আমার দোষ নাই, কিন্তু এখানে আপাতত ন্যারেশনে চেঞ্জ হবে না, ঠিক আছে। হ্যাঁ, আক্সড হবে, আক্সড পরে টু হয় কি হয় না, এক্সারসাইজ একটু করে ফেলি। আক্সড পরে টু হয় কি হয় না, ইয়েস অর নো লিখবেন, হয় না লিখতে হবে না, ইয়েস অর নো, অথবা ওয়াই অথবা এন, ওয়াই অথবা এন। আক্সড পরে টু হয় কি হয় না, মুখস্থ হয়ে যাচ্ছে, আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, একদম পুরোটাই এক্সারসাইজ কিন্তু করে ফেলবো, সাথে বোর্ড কোয়েশ্চেন চলতেছে। হ্যাঁ, আক্সড পরে টু হয় কি হয় না, আক্সড পরে টু হয় কি হয় না, আক্সড, হ্যাঁ সে টু আক্সড হয়, হ্যাঁ একদম বিয়াতে লিখতে হবে না, ডিটেলসে লিখতে হবে না। আকলিমা সুলতানা শরীফ থেকে যে শরীফা বুঝছি, হ্যাঁ ইয়েস হয়, ইয়েস। আক্সড পরে টু হয়, আক্সড পরে টু হয় যে না, নো, আক্সড পরে টু হয় বলে ইয়েস হইতো না, তাইলে মুখস্থ করে ফেললাম, আক্সড পরে টু হয় না, আক্সড পরে টু লেখা যাবে না, আক্সড পরে টু লেখা যাবে না স্যার। আচ্ছা, তাইলে আমরা যেহেতু এখানে প্রশ্ন করেছে,
তাইলে আমরা লিখবো ওয়াজ মুভিং দ্য স্ক্রিন। আচ্ছা, তারপরে কি করলো, কে জিজ্ঞেস করছে, বাবা। বাবা কি করছে, আক্স, এখানে তো লেখাই আছে ভাই, আক্সের পরে টু হয় না, মিতাকে জিজ্ঞেস করছে। আচ্ছা, একটু রুলটা মুখস্থ করি, সবাই শুনবেন মনোযোগ সহকারে, অনেকক্ষণ বললাম। কোয়েশ্চেন দুই টাইপের হয়, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, একটা হচ্ছে WH কোয়েশ্চেন। একটা ইয়েস নো কোয়েশ্চেন, একটা WH কোয়েশ্চেন। চেনা সহজ, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, মে, মাইট দিয়ে শুরু হলে এটা ইয়েস নো কোয়েশ্চেন। তারপরে দ্যাট এর পরিবর্তে তখন আপনি কি লিখবেন? যদি অক্সিলিয়ারি দিয়ে শুরু হয় দ্যাট এর পরিবর্তে তখন আপনি কি লিখবেন? দেখে অ্যান্সার দেন। যদি এই প্রশ্নটা যদি অক্সিলিয়ারি দিয়ে শুরু হয়, WH কোয়েশ্চেন ছাড়া, হোয়াট, হোয়েন, হোয়ার দিয়ে, কোয়েশ্চেন দিয়ে একটা ন্যারেশন কালকে পরীক্ষায় পাবেন, আপনি শুধু মিলিয়ে নেবেন। কোয়েশ্চেন দিয়ে ন্যারেশন, WH কোয়েশ্চেন অথবা ইয়েস নো কোয়েশ্চেন দিয়ে একটা ন্যারেশনের লাইন আপনি পেতেই হবে কালকে, এটা অবশ্যই মিলিয়ে নেবেন। WH কোয়েশ্চেন হোক বা ইয়েস নো কোয়েশ্চেন হোক, একটা পাবেনই। তাইলে এই রুলটা খুবই জরুরি, এই জন্য একটু মনোযোগ সহকারে শোনেন। কালকে 2 নাম্বার বা 1 নাম্বার নিশ্চিত হবে আপনার। কিভাবে? WH কোয়েশ্চেন হলে আমরা দ্যাট এর পরিবর্তে কি লিখবো বলেন? ইফ। ভেরি গুড, এক্সারসাইজ হয়ে যাচ্ছে। WH কোয়েশ্চেন হলে আমরা দ্যাট এর পরিবর্তে কি লিখবো? ইফ লিখবো। কি লিখবো? ইফ লিখবো। আচ্ছা, প্রশ্ন করার সময় অক্সিলারি থাকে সাবজেক্টের আগে, কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার সময় অক্সিলারি বা মেইন ভার্ব যেটাই থাকুক তখন লিখতে হবে, অক্সিলারি লিখতে হবে সাবজেক্টের পরে। ওকে, এবার দেখেন, আমরা এবার এখানে দেখি কোথায় জানি গেল, ডু। আচ্ছা, একটা নোট মনে করে রাখবেন, আপনি ইয়েস অর নো বলবেন। প্রশ্ন করার সময় যে আমরা ডু, ডাজ, ডিড লিখি, আজকে একজন আমাকে প্রশ্ন করেছে, এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার সময় তা কি লিখবো নাকি লিখবো না? এই যে ডুটা লিখেছি, ডুটা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ নো, ডিড হি ডু, এরকম করে ডিড দিয়ে, ডাজ দিয়ে, ডু দিয়ে যখন প্রশ্ন করি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার সময় তা কি লিখবো নাকি লিখবো না? ইয়েস অর নো? নো। ভেরি গুড, নো। প্রশ্ন করার সময় যে অক্সিলিয়ারিটা আমরা, আচ্ছা এটাকে বুঝেন নাই, ভেরি গুড, বুঝেন নাই যেটা স্পষ্ট করে বলার জন্য ধন্যবাদ। যখন আপনাকে বলা হবে ডু ইউ নো, ডু দিয়ে একটা বাক্য শুরু হবে, আপনি এই ডুটা লিখবেন না, টোটালি লিখবেন না। এটাকে ডুকে ডিড করতে লিখতে বলছিলাম, এটা দেখবেন না, আপনি এটা লিখবেন না, সোজা কথা। প্রশ্নে যতক্ষণ দেখবেন, এই কুমিল্লা বোর্ড 23-এর প্রশ্নটা দেখেন, প্রশ্ন করা হয়েছে কি দিয়ে? প্রশ্ন হয়েছে ডু দিয়ে শুরু হয়েছে, রাইট? ডুটা আপনি দেখবেন না, এটা লিখবেনই না। এটা যদি করেন পুরো প্রশ্ন ভুলে যাবে, ডিটও লেখা যাবে না, কিচ্ছু এটা আপনি টোটালি লিখবেন না। দেখেন, তাই গেল গা। তাহলে আমরা এখানে লিখি নাই, এইখান থেকে বাক্যটা দেখেন, আমরা লিখি নাই। ইউকে চেঞ্জ করছি কার দ্বারা? মিতা দ্বারা। মিতাকে মেয়ে যে, তাই আমরা কি লিখেছি? শি। আচ্ছা, V1 থাকলে V2 হয়, তাহলে আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে আন্ডারস্টুড। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, হুটার চেঞ্জ করি না, দেখছেন? শুধু অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার লিখছি। এই টকিংটাকে কি লিখেছি? টকিং এ লিখেছি, কোনো চেঞ্জ করিনি। ঠিক আছে, একদম ইজি কোয়েশ্চেন। নেক্সট যাচ্ছি। হ্যাঁ, এটা করি এবার, যে মানে যে পারফেক্ট টেন্স দেখেন, একবারেই বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু চোখ বুলিয়ে নেন। এইগুলা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, তো তাই একটু চোখ বুলিয়ে নেন, একদম কি লেটেস্ট কোয়েশ্চেন দেশের। দেখেন, I have won a lottery and got 10 লাখ টাকা। কে বলেছে? সেইট সামিরা। এটা কে বললো? মনে করেন আমাকে বললো, সেখানে কিছু প্যাসেজ ছিল, আমি পুরোটাই লিখি নাই। তাইলে যে সামিরা, সেইট টুর পরিবর্তে কি লিখলাম? টোল্ড মি। ঠিক আছে, দ্যাট। তাইলে যেহেতু এই যে সামিরা একজন মেয়ে, তাহলে আইটা কি হয়ে যাবে? শি। হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাড হয়। ওনের কোনো চেঞ্জ হয়েছে? হয়নি। ওনের কোনো চেঞ্জ হয়েছে? হয়নি। লটারির কোনো চেঞ্জ হয়েছে? হয়নি। এন্ড হয়নি। গট হয়নি। 10 টাকা হয়নি। 10 লাখ টাকা হয়নি। বেশিরভাগই হয়নি। এগুলো তো হয়নি। এগুলো কি হয়েছে? কি যে সামিরা চেঞ্জ হয়নি, শুধু সেটু জায়গায় টোল লিখছে। এইগুলো একটু চোখ বুলিয়ে নেন, কি চেঞ্জ হয় আর কি চেঞ্জ হয় না। ভাই শুধু এক্সামিনার এটাই দেখবে, অ্যামিজারকে ওয়াজ লিখছেন কিনা, ডুকে ডাস লিখছেন, ডুকে ডিড লিখছেন কিনা। এরপর দেখেন এখানে, এটা একটু দেখেন, এটা একটু উপরে এক্সারসাইজ করে নি। দেখেন এখানে কি লিখছে, এটা আসছে চট্টগ্রাম নম্বর 16-তে, দ্য ওমেন। আচ্ছা, এটা মনে হয় উত্তর দিচ্ছিল, তাই উত্তর দিলে, কোনো প্রশ্নের উত্তর দিলে আপনি সেট টু বা সেট কি লিখে ফেলবেন? রিপ্লাই লিখে ফেলবেন। তাই উনি রিপ্লাই দিয়েছে, এটা মাঝখান থেকে নিয়েছি বলে। তারপর দেখেন, মানে কমাযুক্ত কমা মুক্তের মাঝখানে দ্যাট। আচ্ছা,
তারপর হচ্ছে দে, দেটা কি আমি তুমি ছাড়া আর আছে যারা থার্ড পার্সন তারা থার্ড পার্সন, তাহলে দের কোনো পরিবর্তন হবে না। হ্যাভ কি লিখেছি হ্যাড, বিনের কোনো চেঞ্জ হয়নি, স্টার্ভিং এর কোনো চেঞ্জ হয়নি। দেখছেন? মিলিয়ে নেন, মিলিয়ে নেন। ওহো স্টুডেন্ট এখন একটু কমে যাচ্ছে, জিজ্ঞেস করতেছি না বলে। চলেন এবার এইটা, এই যে সিলেট বোর্ড 2019-এ চেঞ্জ একটু করে দেখি। দেখেন এগুলো একটু করে এই পড়াই দিচ্ছি। ইউ আর ড্রাইভিং টু ফাস্ট, সেইড দ্য ট্রাফিক সার্জেন্ট গিভিং হিম আচ্ছা তার দিকে এক পলক দেখে। এই ধরনের আইএনজি যুক্ত কোনো কিছু যদি থাকে ভালো করে খেয়াল করবেন, এগুলা কিন্তু এই যে বোর্ড কোয়েশ্চেন, এগুলাকে শুরুতেই লিখবেন। এই গ্লেজ যুক্ত অংশটা শুরুতেই লিখেছি, এটা কোনো পরিবর্তন হয়নি। তারপর কে বলেছে এটা, দ্য ট্রাফিক এই যে কি সার্জেন্ট, এটাকে তাকে প্রশ্ন করেছিল, উত্তর দিলে কি লিখতে হয়, রিপ্লাইড, দ্যাট লিখেছি। এবার দেখেন ইউটা বলেন যে সেকেন্ড পার্সন, ইউটা কোন পার্সন দেখি একটু বলেন তো, আমি একবার বলে দিছি। ইউটা মেয়ে চেঞ্জ হয় না, মেয়ে চেঞ্জ হয় না, না? আচ্ছা ইউটা চেঞ্জ করবো কার দ্বারা বলেন তো দেখি, সেকেন্ড পার্সন চেঞ্জ হবে কার দ্বারা, রিপোর্টিং এর মানে কমা মুক্ত অংশের, যেটার মধ্যে কমা থাকবে না, ইনভার্টেড কমা, এটা সাবজেক্ট দ্বারা নাকি অবজেক্ট দ্বারা, দেখি মনে আছে কিনা। ইউটা চেঞ্জ হবে কার দ্বারা, ইউটা চেঞ্জ হবে কার দ্বারা? এ দুষ্টু পোলা পাইন তোরা যে কমেন্ট করতেছিস ভাই, আই উইশ আই ওয়ার ওন অফ আর্টস একাডেমি, ঠিক আছে, তোমারে মালিক এই যে বানাই দেবে ইনশাআল্লাহ। আচ্ছা অবজেক্ট দিয়ে, হ্যাঁ অবজেক্ট দিয়ে চেঞ্জ হয়। এখানে অবজেক্ট কোথায় খুঁজে বের করতে হবে, এখানে অবজেক্ট কোথায়, এখানে অবজেক্ট নাই। আচ্ছা ট্রাফিক মানে যে সার্জেন্ট কাকে বলছে, মনে করো এখানে অবজেক্ট থাকলে কি ধরো সে আমাকে বলছে, তাহলে মি হতো আর কি। আচ্ছা কোথায় জানি, আমি তো ভুলেও গেলাম। আচ্ছা হিম, এই তো অবজেক্ট, এখানে আমরা লিখি নেই, মি না, এটা হিম হবে। হিমটা কি অবজেক্ট। আচ্ছা এখন হিমটাকে যদি আমি সাবজেক্ট বানাতে চাই তাহলে কি লিখবো দেখি একটু বলো তো। হিমটাকে অবজেক্ট অনুযায়ী করে সাবজেক্ট যদি আমি বানাতে চাই তো তাহলে আমরা কি লিখবো? হিমটা সাবজেক্ট বানাতে চাইলে হিমের সাবজেক্টিভ ফর্ম কি একটু করে মুখস্থ করে দেখে সবাই লিখতে থাকবা। হিমকে সাবজেক্ট বানালে কি হয়, হিমকে সাবজেক্ট বানালে কি হয়, লিখো দ্রুত সবাই লিখতে থাকো, একটু আবার এক্সারসাইজ করি, মনোযোগ চলে যাচ্ছে, অনেকে একটু দুষ্টমিয়া করছো শুরু করছো, তাই একটু মানে কাজ দিচ্ছি। হিমকে হি, তাইলে মিকে যদি সাবজেক্ট বানাই কি হবে, মিকে যদি সাবজেক্ট বানাই, মিকে সাবজেক্ট বানালে কি হবে, মিকে সাবজেক্ট বানালে কি হবে, মিকে সাবজেক্ট বানালে কি হবে, মিকে যদি সাবজেক্ট বানাই, মিকে সাবজেক্ট বানালে কি হবে, মিকে সাবজেক্ট বানালে কি লিখবো দেখে বলো। মিকে সাবজেক্ট বানালে কি হবে, একটু সাবজেক্ট বানানো শিখি, অবজেক্ট থেকে কিভাবে সাবজেক্ট বানাবো। মিকে সাবজেক্ট বানালে আমরা কি লিখবো, হ্যাঁ হিটা বুঝলাম, মিকে সাবজেক্ট বানালে আমরা কি লিখবো, আবার একটু যে মনোযোগ আসুক সবার। আই, মিকে সাবজেক্ট বানালে মি হবে না, মি হবে না, মিকে সাবজেক্ট বানালে মি হয় না। মিক থেকে এই যে অবজেক্ট থেকে যখন আমরা এটাকে ধরবো, এই অবজেক্ট থেকে দ্যাট এর পর যখন ধরবো, মি থাকলে, এখানে যদি মি থাকতো তাহলে আমরা কি লিখতাম, মি থাকলে আমরা কি লিখতাম, মি থাকলে কি লিখতাম, মি থাকলে মাইনা, মি থাকলে আই লিখে ফেলেন সবাই, মি থাকলে আই। আচ্ছা যদি থাকে দ্যাম, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কি লিখবো, যদি থাকে দ্যাম তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কি লিখবো, দ্যাম থাকলে আমরা সাবজেক্ট হিসেবে কি লিখবো দেখি একটু বলো, দ্যাম থাকলে সাবজেক্ট হিসেবে আমরা কি লিখবো, দ্যাম থাকলে সাবজেক্ট হিসেবে আমরা কি লিখবো, দ্যাম থাকলে সাবজেক্ট হিসেবে আমরা কি লিখবো দেখি একটু বলো তো। দ্যাম থাকলে দে ওকে। তাহলে যদি হার থাকে সাবজেক্ট হিসেবে কি লিখবো, হার থাকলে সাবজেক্ট হিসেবে আমরা কি লিখবো, হার থাকলে সাবজেক্ট হিসেবে কি লিখবো, উই থাকলে সাবজেক্ট হিসেবে কি লিখবো, সরি আজ থাকলে সাবজেক্ট হিসেবে কি লিখবো, আজ থাকলে লিখতে থাকো, আজ থাকলে সাবজেক্ট হিসেবে কি লিখবো। ঠিক আছে তাহলে আমরা এখানে পেয়েছি কি, ইউ আর ড্রাইভিং ফাস্ট, ইউ আর। আচ্ছা দেখি অনেকের মনে আছে কিনা যারা লাস্টে ছিল, এখানে অয়ার আছে, এখানে অয়ার আছে, অয়ারকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিলে আমরা কি লিখবো, অয়ারকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিলে আমরা কি লিখবো, সি, গুড ওয়ান। অয়ারকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিলে আমরা কি লিখবো, একসাথে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাচ্ছে তোমাদের। অয়ারকে ডিরেক্ট, এগুলো তো একদম ধরে ধরে লাইন বাই লাইন করছি। অয়ার এমনি যদি একটা প্যাসেজ যদি করতাম তাহলে তো এগুলো করে করে মানে চলে যেতাম, লাস্টে অবশ্যই করাবো। অয়ারকে উই, গুড ওয়ান, উই, ঠিক আছে। এবার আমাকে বলো দেখি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার বলো যে অয়ারকে সাবজেক্ট, অয়ার
আচ্ছা এখানে এখানে আছে অয়ার, এখানে আছে অয়ার, এখানে আছে অয়ার। অয়ার কে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার সময় আমরা কি লিখবো? অয়ার কে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার সময় আমরা কি লিখবো দেখি বলো তো? অয়ার কে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার সময় কি লিখবো দেখি একটু বলো। অয়ার, আচ্ছা কে দেখি অ্যান্সার একজনেরও পাইনি এখনো, সেই জন্য অয়ার কে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। থ্যাংক ইউ সো মাচ। অয়ার কে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে হ্যাড বিন, ভেরি গুড, এতক্ষণ অ্যান্সার পাইছি। অ্যান্সার না পাইলে আমি এটা বলতেই থাকবো। অয়ার কে কি লিখেছি আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টের সময়? এই হ্যাড বিন, দেখো তখন তো রুল পড়েছিলাম, এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। হ্যাড বিন, ড্রাইভিং পাস্টের কোনো চেঞ্জ হয়নি, আইএনজি যুক্ত, আইএনজি যুক্তর কোনো চেঞ্জ হবে কি হবে না? আইএনজি যুক্তর কোনো চেঞ্জ হবে কি হবে না? আচ্ছা এখানে মডেল ভার্বের ইউজটা একটু শিখিয়ে দিই, জাস্ট এতটুকু। আমি উদাহরণগুলো তেমন একটা ডিটেইলসে কিন্তু পড়াবো না, একটু খেয়াল করো। মডেল ভার্ব কি দেখি বলো তো? মডেল ভার্ব গুলো কি দেখি, কয়েকটা মডেল ভার্ব লিখতে থাকো। মডেল ভার্ব গুলো কি? এখান থেকে মডেল ভার্ব কি দেখি একটু করে খুঁজে দেখি, ইয়া করো তো, বের করো তো। এখানে মডেল ভার্ব কোথায়? মডেল ভার্ব চিনতে হবে, মুখস্থ করে লাভ নাই। এই বাক্যে মডেল ভার্ব কই? এটা কোন বোর্ডে আসছে দেখো, আমি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে চলে যাচ্ছি। দুইবার আসছে বোর্ডে, রাজশাহী বোর্ড 23 আসছে এবং ময়মনসিংহ বোর্ড 22 আসছে। এখানে মডেল ভার্ব কোথায় আছে? মডেল ভার্ব আছে কই? মডেল ভার্ব এই বাক্যে, এক নাম্বার বাক্যে মডেল ভার্ব কই? এক নাম্বার বাক্যে মডেল ভার্ব কই দেখি তো, দেখি বলো তো। ক্যান, ক্যান, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তাইলে আমরা এখান থেকে যেটা আছে জেরি লিখলাম, সেট টু, সেট কাকে বলছে হয়তো লেখককে, টোল দা রাইটার লিখেছি, দ্যাট। তাহলে এবার বলো ক্যান থাকলে কি হয়? ক্যান থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কি হয়? ক্যান থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কি হয়? ক্যান থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কি হয়? অবশ্যই বুঝিয়ে দিব। হেড হেড তো একবার ইয়ে করছি, বুঝেছি, প্রয়োজনে লাস্টে তোমার জন্য আবার ইয়ে করবো, বুঝাবো, সমস্যা নেই। ক্যান থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কি হয়? ক্যান থাকলে ডিরেক্ট থেকে কুড হয়, কুড। বাকি কি? আচ্ছা ক্যানের পরে ভার্বের বেস ফর্ম হয় আমরা জানি, এই তো লিখেছি ক্যান চপ। কিন্তু কুডের পরে, কুডের পরে, সরি এটা না, কিন্তু কুডের পরে ভার্বের কোন ফর্ম হয়? ক্যানের পরে ভার্বের বেস ফর্ম হয়, ডিরেক্টে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ঠিক আছে। কুডের পরে ভার্বের কোন ফর্ম হয়? ভি1 নাকি ভি2? কুডের পরে ভার্বের ভি1 হয় নাকি ভি2 হয়? এক্সারসাইজ হয়ে যাচ্ছে ছোট ছোট বিষয় নিয়ে। হ্যাঁ অবশ্যই বুঝিয়ে দিব এই হ্যাড হেডের ইউজটা। কুডের পরে, কুডের পরে ভার্বের কি হয় দেখি বলো, এক্সারসাইজ হয়ে যাক। যারা একদমই বুঝতেছো না কি নারেশন, এখন কিন্তু হয়ে যাবে। ক্যান মডেল অক্সিলারি চিনতে পারছি, সবাই লিখছেন তো, কিন্তু ক্যান থাকলে কুড হয় সেটাও বুঝছেন তো। ক্যানের পরে দেখতেছেন যে ভার্বের বেস ফর্ম, আমি এখানে একটু করে কি দাঁড়িয়ে থাকি না, আপনি দেখবেন তো। কুডের পরে ভার্বের বেস ফর্ম হবে কিনা, নাকি মানে পাস্ট ফর্ম হবে? ক্যান যেহেতু কুড হয়েছে, তাহলে কুডের পরে কি ভার্বের বেস ফর্ম ভি1 হবে নাকি ভি2 হবে? ভি1, ভেরি গুড। এই তো দে, ভি2 যে লিখছে, ভুল করবেন না, এই তো শিখে ফেললেন এখন। ভি2 লিখছেন বলে শিখছেন। ক্যানের পরে ভার্বের বেস ফর্ম, কুডের পরেও ভার্বের বেস ফর্ম, এই যে দেখেন, ক্যানের পরে ভার্বের বেস ফর্ম, কুডের পরেও ভার্বের বেস ফর্ম। এই কুডের পরেও ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। দেখেন কুডের পরেও ভার্বের বেস ফর্ম হবে। সাম উড টুডে, সাম উড। আচ্ছা টুডে থাকলে কি হয় লিখতে থাকেন। টুডে থাকলে কি লিখবো, এক্সারসাইজ হয়ে যাক। টুডে থাকলে কি লিখবো? টুডে থাকলে কি লিখবো? আক্স মানে যে কখন হয়, আর টোল ইয়া হয় কখন? সুন্দর প্রশ্ন। ইনভার্টেড কমার ভেতরে যদি বর্ষার মতো একটা, সরি বর্ষা বলতেছি মানে আমার মুখ দিয়ে ওই যে অনন্ত এই জলিলের ওয়াইফের নাম চলে আসছে, আই এম সরি। ইনভার্টেড কমার ভেতরে যদি প্রশ্নবোধক চিহ্ন দেখেন, তাহলে সেট টু আক্সড হয়ে যাবে। আক্সের পরে টু হয় না, সেট টু কি হয়ে যাবে? আক্সড হয়ে যাবে। যাই হোক, এরপর দেখেন এমনিতে সেট টু টোল্ড হয়, ঠিক আছে, এমনিতে সেট টু টোল্ড হয়। আচ্ছা টুডে থাকলে কি হবে? দ্যাট হবে। মাঝে মধ্যে একটু ভাই মজা না করলে কেমনে? গ্রুপ যদি আজকে গ্রুপ আবার কিছুক্ষণের জন্য খুলে দিব, গ্রুপ থেকে কেউ ল্যাপ নিয়েন না, গ্রুপের মধ্যে থাকবেন। দেখি যাদের স্বপ্ন হচ্ছে, ড্রিম হচ্ছে, যারা পাবলিক ইউনিভার্সিটিতে ইংরেজির জন্য কিছু করবেন, আই প্রমিস আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করলে ইনশাল্লাহ, আমি করুন বা না করুন, ইংরেজির জন্য সর্বাত্মক সহযোগিতা আমি করব, উইদাউট এনি গোল। কোনো প্রাইভেট ব্যাচের কোনো এখানে কোনো ধরনের যে আহ্বান থাকবে না, কোনো ধরনের অন্য কোনো উদ্দেশ্যে না, আমি হেল্প করব। উদ্দেশ্য আছে একটা, ওই যে বললেন জিয়া স্যার জিন্দাবাদ, এটাই, এই এতটুকুই হচ্ছে যে উদ্দেশ্য। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে দা উইটনেস। আচ্ছা এরপর দেখেন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে গেল, এটা আমরা চেঞ্জ করলাম না আর। আচ্ছা অ্যান্সার থাকলে,
অ্যান্সার থাকলে অ্যান্সারে হয়, অ্যান্সার থাকলে অ্যান্সারে হয়, এটা আর কোনো ইয়া করার দরকার নাই। এই যে আচ্ছা, মানে ক্যান থাকলে কুড হয়, কিন্তু কুড থাকলে কি হয় এটা দেখি একটু বলে। মানে কুড থাকলে কি হয়, মানে কুড থাকলে কি হয়, ক্যান থাকলে কুড হয়, আর কুড থাকলে কি হয়? এই আমার জেনারেল নলেজ অনেক ভালো না? জেনারেল নলেজ থেকে থাকতে হয়। আমরা মোটামুটি যারা মিম টিম দেখি টুকটাক ফেসবুকে উল্টালে তো কম বেশি দেখি, এই জন্য কি জেনারেল নলেজ থাকতে হয়? মানে আর কত মাস দিবা তোমরা আমাকে, আমি বুঝতেছি না। জেনারেল নলেজ, আচ্ছা ঠিক আছে, কুড। এ ক্যান থাকলে কুড হলে, কুড থাকলে ক্যান হয় নাকি? ক্যান থাকলে কুড হয়, তাহলে কুড থাকলে কি হয় দেখি বলো। মানে কুড থাকলে কি হয়? ক্যান থাকলে কুড, আর কুড থাকলে কি হবে? এই কুড থাকলে হ্যাড, না ভুল করতে হবে, ঠিক আছে। ক্যান থাকলে কুড, আর কুড থাকলে কুডে হয়, কুড থাকলে কুডে হয়, দেখো কুড থাকলে কুডে হয়, কুড থাকলে কি হবে? কুড। আচ্ছা, আইটা চেঞ্জ হয়েছে দা উইটনেস দ্বারা, হি লিখে ফেলছি, দ্যাট তো যুক্ত হয় দুটার মধ্যে, কুডের পরে ভার্বের চেঞ্জ হয়নি। ওয়ান হামিদ ইন ইটস ভিলেজ। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ছিল হু, এই ব্রড ছিল, বলতে হবে এই ব্রডটা কোন ফর্মে আছে, ব্রডটা কোন ফর্মে আছে, এটাকে আমরা কোন ফর্মে নিয়ে যাব, ব্রডটা কোন ফর্মে আছে, ব্রডটা কোন ফর্মে আছে, হ্যাঁ ব্রডটা আছে, ব্রডটা আসছে যে কোত্থেকে, এটা কোন ফর্মে, ভি1 নাকি ভি2, এই ব্রডটা ভি1 নাকি ভি2, ভি2 থাকলে কি লিখতে হয় আবার একটু বলো, ভি2 থাকলে যদি ভি2 হয় তাহলে কি লিখবো, ব্রড কি ভি1 নাকি ভি2? ওকে, আমরা প্রায় শেষ শেষ করতে যাচ্ছি, লাস্ট এগুলা তোমরা এইভাবে করতে থাকবা, আমরা আর বেশি সময় নিচ্ছি না, কারণ তোমাদের নিজেদের একটা পড়াশোনা আছে ভাই, হ্যাঁ এটা করতে থাকো। আর ডেটের পরিবর্তন হয় না, এই কোয়েশ্চেনের বিষয় এগুলো একটু রুলগুলো তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় কমাযুক্ত আর কমমুক্তের মাঝখানে টু লিখতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে এই যে কমাযুক্ত আর কমমুক্তের মাঝখানে কি লিখতে হয়, টু লিখতে হয়, এটা একটু মনে রাখবা। তারপরে হচ্ছে এই রুলগুলো দিয়ে দিচ্ছি, আমি একটু জাস্ট উদাহরণগুলো করে তোমাদেরকে আর প্রশ্ন জিজ্ঞেস করতেছি না, করে দেখো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স কেমনে বুঝলাম, সরি এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের রুল। ইন্টারগেটিভ দেখো, এটা ক্যান দিয়ে শুরু হয়েছে, আমরা ইফ লিখেছি, এবং ইউটা চেঞ্জ হয়েছে কি অবজেক্ট দ্বারা, দা বয়, তাই আমরা লিখেছি হি। তারপরে ক্যান থাকলে এখানে কুড হয়, এটা কিন্তু সাবজেক্টের পরে লিখতে হবে। তারপর হচ্ছে টেল মি, মিটা হচ্ছে যে ফার্স্ট পারসন, এটা চেঞ্জ হবে সাবজেক্ট দ্বারা, দা স্ট্রেঞ্জার, তাই আমরা এখানে লিখেছি কি হিম, মানে দা স্ট্রেঞ্জারের এই যে পরিবর্তে। তারপর দা ওয়ে টু দা নিয়ারেস্ট, দা ওয়ে টু দা নিয়ারেস্টের কোনো পরিবর্তন করিনি, এভাবে লিখবা, ঠিক আছে। তাহলে এরকম করে উদাহরণগুলো জাস্ট একটু দেখালাম কিভাবে করে ইয়েস নো কোয়েশ্চেন বা এই যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন গুলো কিভাবে চেঞ্জ করতে হয়। তারপর দেখো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে একটু বুঝাই দিই, সেট টু থাকলে অর্ডার, অ্যাডভাইস বা ফরবিড এগুলো লিখতে হয়, নিষেধ বুঝাতে ফরবিড হয়। ল্যাট এর ক্ষেত্রে মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট হয় না, তবে ল্যাট থাকলে দ্যাট হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট হয় না, তবে ল্যাট থাকলে দ্যাট হয়। তাই এই নোটটা একটু তুমি যখন পড়তে বসবা, যেটা প্রবলেম পাবে স্ক্রিনশট দিয়ে আমাকে অবশ্যই যে পাঠাবা, গ্রুপের মধ্যে এই পাঠাবা, আজকে গ্রুপের মেসেজগুলো অন রাখবো, তোমরা অবশ্যই দুষ্টুমি না করে অবশ্যই লিখবা। ল্যাট থাকলে কি হবে, দ্যাট হবে, হ্যাঁ দ্যাট হবে। সাবজেক্ট লিখে যখন উই বা দে হবে তখন তখন কিন্তু তোমাকে শুড লিখতে হবে, অন্য কোনো সাবজেক্ট হলে তখন তোমাকে মাইট লিখতে হবে, কেমন। সেটুর পরিবর্তে ল্যাট থাকলে প্রপোজ, সাজেস্টেড বা রিকোয়েস্টেড এগুলো লিখতে হয়। তো এটাও শেষ, আমরা একটু একটু করে পড়ে চলে যাচ্ছি। তারপরে নেক্সট হ্যাঁ, আচ্ছা এরপরে এগুলো একটু দেখলে উদাহরণগুলো জাস্ট একটু একটু করে চোখ বুলাই বুঝতে পারবা তোমরা। এই যে দেখো, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিয়ে যাওয়ার সময় নাও টেকে, আচ্ছা দেখো এখানে এখানে যেহেতু আছে কোথায় জানি, এইটা থেকে পড়ি, লেটস। এই যে লেটস, লেটস থাকলে লেটস এর উৎপত্তি হয়েছে লেট প্লাস আস থেকে, আস এর উৎপত্তি হয়েছে উই থেকে, ঠিক আছে, উই থেকে, উইটা হচ্ছে যে কি ফার্স্ট পারসন, তাহলে ডিরেক্ট দেখো এখানে যখন লেটস দেখছি তখন আমরা কি লিখে ফেলছি যে প্রপোজ দ্যাট, তারপরে আমরা লেটস, উইটা চেঞ্জ হবে কার দ্বারা, উইটা হচ্ছে ফাদার এবং তার অন্য কেউ ছিল হয়তো, সেজন্য আমরা এখানে দেয়া লিখেছি, শুড দিয়ে লিখতে হবে, লিখে তোমরা বাক্যগুলো শেষ করবা, ঠিক আছে। এবার চলো, আমাদের যেহেতু স্টুডেন্ট মোটামুটি একটু তাদের ধৈর্য কি চলে যাচ্ছে, অনেকক্ষণ ক্লাস কিন্তু হয়ে গেল, আমরা জানি না এখনো কে কতটুকু দেখছো। আমরা এগুলা যদি না বুঝো আমাকে জিজ্ঞেস করবা,
আমি ভয়েসে বা যে কোনো ভাবে তোমাদেরকে এটা কিন্তু বলে দিব। আর যদি অপটেটিভ সেন্টেন্স থাকে মেটা লিখতে হবে, লং লিভ মে এগুলো দিয়ে শুরু হয়। অপটেটিভ সেন্টেন্স জানা খুব সহজ, শর্টকাট একটু বলে চলে যাচ্ছি, আমাদের আর সময় কম। সরি। এরপরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের যেগুলো এক্সাম্পল আছে এগুলো তোমরা একটু পড়ে নিও। আমি সব দিয়ে দিচ্ছি এখানে, তোমাদের কাছে সবগুলো থাকবে। আর এই প্যাসেজ এই জেনারেশনের রুল এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্বগুলোকে আগে লিখতে হয়, এবং হাউ থাকলে তোমাকে ভেরি বা গ্রেট লিখতে হবে, আর হোয়াট থাকলে ভেরি বা গ্রেট লিখতে হবে। এগুলো দিয়ে মোটামুটি শেষ করবে। এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, কম বেশি। এইগুলা বাই আল্লাহ বাই এগুলোর উদাহরণ আছে কিছু, এখানে তেমন একটা বোর্ড কোয়েশ্চেন নাই বলে আর আপাতত প্র্যাকটিস করাচ্ছি না। তবে এই জায়গাটাতে আমাদের একটু কনফিউশন থাকে। এই যে যদি থাকে যে কনগ্রেচুলেশন, এগুলো একটু দেখো ভালো করে। যদি কনগ্রেচুলেশন থাকে তাহলে কনগ্রেচুলেটেড লিখতে হবে। যদি থ্যাংক ইউ থাকে তাহলে তোমাকে থ্যাংক লিখতে হবে। সাবজেক্ট অবজেক্ট এগুলো ঠিক থাকবে, এগুলোর কোনো পরিবর্তন তেমন একটা হবে না। ঠিক আছে, শর্টকাট আমরা পড়ে গেলাম। এবার দেখো একটা প্যাসেজ নারেশন বুঝিয়ে দিচ্ছে ঢাকা বোর্ড 2023-এর, একবার পরে বুঝিয়ে দিচ্ছি, তুমি খুব শর্টে এটা বুঝে ফেলতে পারবে। এখন একটু মনোযোগ রাখবা, স্টুডেন্ট সংখ্যা যেহেতু কমে যাচ্ছে, এখন হয়তো অনেকে আর লাইভ থেকে চলে যাচ্ছে, এটা পরে শেষ করছি, একটু খেয়াল করো। এটা একটু খেয়াল করো যে হোয়ার উইল ইউ গেট এডমিশন আফটার এইচএসসি এক্সামিনেশন, ডু ইউ হ্যাভ এনি চয়েস? কে জিজ্ঞেস করতেছে? সেড দ্য টিচার টু সুস্মিতা। তাহলে টিচার আগে দেখবা কনভারসেশনটা কার সাথে চলছে, সেই অনুযায়ী তুমি প্রশ্ন করবা। দেখো দ্য টিচার আস্কড, জিজ্ঞেস করেছে কাকে? সুস্মিতাকে। হোয়ার, তাহলে দেখো যেহেতু এটা ইউটা চেঞ্জ হবে সুস্মিতা দ্বারা, তাহলে সি লিখলাম। উইল থাকলে উড হয়, উইল থাকলে কি হয়? উড হয়। গেট এডমিশন আফটার হার কার? ইউর কে? সুস্মিতা। হার এইচএসসি এক্সামিনেশনটা লিখে ফেললাম। তারপর এরপরে সে আরো প্রশ্ন জিজ্ঞেস করতেছে, কে? টিচার আরো জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ এনি চয়েস? তাহলে হি অলসো আস্কড, সে আবার আস্কড পরে আবার জিজ্ঞেস করলে অলসো আস্কড লিখতে হবে। তারপরে যেহেতু এটা ডু দিয়ে শুরু, তাহলে ইয়েস নো কোয়েশ্চেন তোমাকে ইফ লিখতে হবে। তাহলে ইউটা চেঞ্জ হবে সুস্মিতা দ্বারা, তাই আমরা সি লিখেছি। ডু ইউ হ্যাভ থাকলে হ্যাড লিখতে হবে, এনি চয়েস। তারপর সুস্মিতা কি দিচ্ছে? রিপ্লাই দিচ্ছে। যেহেতু প্রশ্ন করেছে রিপ্লাই কে দিবে? সুস্মিতা দিবে নিশ্চয়ই। তাহলে সুস্মিতা কি দিচ্ছে? রিপ্লাই দিচ্ছে। রিপ্লাইড লিখবে, রিপ্লাইড ডেট। তাহলে এরপরে এখানে কি আছে দেখো, সুস্মিতা বলছে আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ড অন রেজাল্ট। ঠিক আছে, তাহলে সুস্মিতা বলছে যে আই এম, আইটা চেঞ্জ হবে সুস্মিতা দ্বারা, যেহেতু হচ্ছে এটা ফার্স্ট পারসন, চেঞ্জ হবে সাবজেক্ট দ্বারা। এম ইজ থাকলে ওয়াজ ওয়ার হয়। তারপর হচ্ছে নট ইয়েট এর কোনো চেঞ্জ হয়নি। শিওর অ্যাবাউট হোয়াট, তারপর দেখো এখানে একটু খেয়াল করো, আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ড অন রেজাল্ট। আই হ্যাভ টু ডু, আইটা কে? সুস্মিতা। হ্যাভ টু হয়ে যাবে হ্যাড টু। ডু এর কোনো পরিবর্তন হবে না, খেয়াল করবে ডু এর পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না। বিকজ এভরিথিং এর কোনো চেঞ্জ হয় না, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এটা হচ্ছে কি থার্ড পারসন, তা চেঞ্জ হবে না। ডিপেন্ড হয়ে যাবে ডিপেন্ডেন্ট, ভি1 থাকলে ভি2 হয়। অন এর কোনো চেঞ্জ হবে না। হার রেজাল্ট, এটা যেভাবে আছে লিখে দেবে, মাই রেজাল্ট হয়ে যাবে হার রেজাল্ট। তারপর টিচার কি করতেছে? অ্যাডভাইস দিচ্ছে, ইউ শুড হ্যাভ এ চয়েস, বি পজিটিভ এন্ড অপটিমিস্টিক। এগুলো এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব দিয়ে শুরু। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড হার, তাকে বললো টু হ্যাভ এ চয়েস। ইউ শুড হ্যাভ এ চয়েস কি হয়ে গেল? এখান থেকে টু দিয়ে দিব, টু হ্যাভ এ চয়েস, এন্ড হচ্ছে টু বি অপটিমিস্টিক, এই পজিটিভ এন্ড অপটিমিস্টিক, এটা টু দিয়ে ভার্ব সব পুরোটাই লিখে ফেলতে পারবা। অনেকে এতক্ষণ ধরে ক্লাস করছো, আমার বকবক অনেক কিছু শুনলা, কোনো পড়া না বুঝলে সুস্মিতাকে জিজ্ঞেস করবো। আচ্ছা পণ্ডিত তোরা সবাই, হ্যাঁ সুস্মিতাকে, এখানে সুস্মিতা একটা নাম, সুস্মিতা কার কোন ফ্রেন্ড তো জানি না, এমনি আপাতত এখানে সুস্মিতা নাম। তাইলে আমরা দুইটা টপিককে খুব টানা শেষ করালাম, চেষ্টা করলাম দ্রুত শেষ করাতে। যদি এখন চলবে অনলাইনের পড়া, তুমি পড়তে থাকো। এখানে একটা জিনিস আমি একটু পরে তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব, একটু করে দেখাই। এটার পর কি আসছে, এই যে রাইটিং পার্ট, এটা দেখো স্টুডেন্ট এন্ড সোশ্যাল সার্ভিস, একবার চোখ বুলিয়ে যাবা, একটু পড়ে যাবা। ইংলিশকে এরকম চিন্তা করো, জাস্ট আমি অর্থগুলো বুঝে বুঝে একবার পড়ে যাওয়া, সাদা খাতাকে কালো করতে পারলে হলো। মাই ফার্স্ট ডে এই কলেজ, এগুলো ওইখানেও আছে যে সাজেশনে, এখানেও আছে। ঠিক আছে, আচ্ছা তাইলে এটা গেল এই বিষয়টা। তারপরে চলে আসবে সেন্টেন্স কি কানেক্টর। সেন্টেন্স কানেক্টর যেহেতু সময় কম, আপাতত কোয়েশ্চেন নং 7 তুমি জাস্ট এতটুকু দেখবা। কি দেখবা? এখানেও কিছু কিন্তু রাইটিং পার্ট দিয়ে দিছি।
এখানে শুধুমাত্র 10টা ইম্পর্টেন্ট রুল দেখবা, এখানে 10টা ইম্পর্টেন্ট রুল দিয়েছি, এই 10টা ইম্পর্টেন্ট রুল তোমাদের সাজেশনেও আছে, ওগুলোকে একটু দেখে ডিরেক্টলি প্র্যাকটিসে চলে যাওয়া। এখানে রুল অনেক আছে, আমি যেহেতু স্লাইডটা দিব তাই তোমাদেরকে একটু শেয়ার করছি। স্লাইডে রুল অনেক আছে, আপাতত রুল ফুল এগুলো পড়ার টাইম নাই রে ভাই। এই মানে যে কানেক্টরে বোর্ড থেকে নির্দেশনা আছে কি জানো, একাধিক উত্তর হতে পারবে এবং এগুলো তো তুমি অ্যান্সার পাবে। যেখানে বাট হবে সেখানে ইয়েট হবে, সেখানে হাউএভার হবে, যেখানে হবে এন্ড সেখানে অ্যাজ ওয়েল এজ হবে। হ্যাঁ, এরকম করে আমি এখানে 10টা রুল দিয়েছি, তোমাদের কাছে শীটগুলো অলরেডি চলে গেছে, তোমরা ওইখানে একটু জাস্ট এগুলো একটু চোখ বুলিয়ে নেবে। এগুলো আর পড়বা না, এগুলো আর পড়বা না, এগুলো আর পড়ার টাইম নেই, শুধু 10টা রুলগুলো পড়বা, এনাফ। পরে একটা বোর্ড কোয়েশ্চেন করার চেষ্টা করবা, এখানে আমি বোর্ড কোয়েশ্চেন দিয়েছি, বোর্ড কোয়েশ্চেন গুলো আছে, এই তো আছে বোর্ড কোয়েশ্চেন গুলো একটু প্র্যাকটিস করে নিবা। বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করতে গিয়ে যেটা সমস্যা হবে বলবা, আমি গ্রুপের মধ্যে গ্রুপে অন্য কোনো কথা বলবো না এখন আপাতত, যেহেতু কালকে পরীক্ষা, আজকের দিনটা একটু নিজেকে ইয়ে রাখবা। আমি শুধুমাত্র যে ভয়েস দিব, ধরে ধরে তুমি আমাকে মানে যেখানে বুঝবা না সেখানে ছবি তুলে বলবা, স্যার এই জায়গাটা কেন হচ্ছে আমাকে একটু বুঝাই বলেন। আমি গ্রুপে এখন থেকে শুরু করে তোমার এক্সামে যাওয়ার আগ পর্যন্ত ভয়েস দিয়ে দিয়ে বুঝিয়ে দিব, কেমন? এখন তুমি যদি মনে করে ধরো এইটা আমি যদি বলি, একটা জিনিস, একটা জাস্ট একটা ইয়া দিয়ে উদাহরণ দিয়ে আমি একটু শেষ করি। ধরো এখানে আছে এই যে এই হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, ঠিক আছে? শুরুতে আমি তোমাকে একটু বলি, জাস্ট একটা ইয়ানি কানেকশন, ইয়ানি কানেক্টর নিয়ে 2-3টা টিপস শোনো। শুরুতে একটা কানেক্টরের শুরুতে কি ধরনের কানেক্টর গুলো হতে পারে? জেনারেলি, ইউজুয়ালি, যদি প্রথম লাইনে, এখানে একটা ফুল স্টপ ছিল, যদি প্রথম লাইনে কোনো গ্যাপ থাকে, জেনারেলি, ইউজুয়ালি, নাউডেজ এগুলো হয়। দ্বিতীয় লাইনে দিয়ে যদি গ্যাপ থাকে এটা হয়। তুমি অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট এগুলো দিয়ে শুরু করবে জোর প্রদান করার জন্য, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে জোর প্রদান করার জন্য। মাঝখানে গিয়ে ঘটনাটা কিন্তু ঘুরে যাবে, তখন বাট, হাউএভার এগুলো লিখবা। আবার এখানে গিয়ে EFG, এইখানে যে মাঝখানে এগুলো থাকবে, সেখানে সবসময় 4টা কানেক্টর ঘুরে ঘুরে লিখবা। এটা হচ্ছে ফার্দার মোর, ভালো করে মনে রাখো, মোর ওভার, একটা হচ্ছে মোর ওভার, একটা হচ্ছে যে কি ফার্দার মোর, একটা হচ্ছে ইন এডিশন, একটা হচ্ছে বিসাইডস। এই 4টা কানেক্টরে কোনো ভুল হয় না, এগুলো প্র্যাকটিক্যাল রুল বলতেছি, ওই রুল পরে কোনো কাজে আসবে না আপাতত। EFGH এদিকে লাস্টে গিয়ে কি লিখবা? সো, দেয়ারফর, হ্যান্স, অথবা টু সাম আপ, এইগুলো দিয়ে বা ইন কনক্লুশন এগুলো দিয়ে শেষ করবা। যেখানে ফার্স্টলি লিখবা সেখানে সেকেন্ডলি থাকবে, আর একটা বাক্য একই থাকলে সেখানে থার্ডলি থাকবে। দুইটা বাক্যের মাঝখানে যদি কমা হয়, এই রুলগুলো ভালো করে মনে রাখো, দুইটা বাক্যের মাঝখানে যদি কমা হয় সেখানে অবশ্যই প্রথম বাক্যে প্রথম যে অংশ থাকবে এখানে যদি গ্যাপ থাকে তাহলে তোমাকে দো, অল দো, সিন্স, এজ, ওয়েন, ওয়াইল, টিল, আনটিল এগুলো লিখতে হয়। আর যদি কোনো সময়কে উল্লেখ করে কোনো যদি গ্যাপ থাকে, ওয়েন লিখতে হয়। প্লেসকে উল্লেখ করে যদি গ্যাপ থাকে, হোয়ার লিখতে হয়। যদি কোনো ব্যক্তিকে উল্লেখ করে গ্যাপ থাকে তাহলে হু লিখতে হয়। বস্তুকে উল্লেখ করে যদি গ্যাপ থাকে তাহলে দ্যাট বা হুইচ লিখতে হয়, সবাই জানো, ঠিক আছে? তাহলে যে সামারিটা আমরা কানেক্টরের জন্য পেলাম, প্রথমের দিকে গুলো অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট দিয়ে করবা, মাঝখানে ঘটনা ঘুরে যাবে, বাট ইয়েট দিবা। আবার EFGH প্রায় ক্ষেত্রে আমি বোর্ড কোয়েশ্চেন গুলো অ্যানালাইজ করে তোমাকে বলছি, উত্তর এক এক রকম থাকবে। আমি চার বইয়ে 4 রকম করছি পাইছি। ইন জেনারেল সেন্স যেগুলো নেই, মানে কানেক্টরে উত্তর এদিক সেদিক হলো নাম্বার পাবা, কারণ বোর্ড নির্দেশনা আছে। কানেক্টর, কমপ্লিটিং সেন্টেন্স হুবহু আপনার উত্তরপত্রে নাও মিলতে পারে, আপনি এইভাবে নাম্বার দিবেন। এগুলো আমাদেরকে ডিরেক্ট বলে দেয়, এটা থাকলেও নাম্বার দিবেন, এটা থাকলেও নাম্বার দিবেন, এটা দিলেও নাম্বার দিবেন, ডিরেক্ট। এগুলো নিয়ে স্যাররা বসে মিটিং করে বলে দেয়, সমস্যা নেই, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। মাঝখানে হলে কি হবে? মাঝখানে হলে ইনফ্যাক্ট, সরি, মাঝখানে হলে মোর ওভার, ফার্দার মোর, বিসাইডস এবং ইন এডিশন, মাঝখানে মানে FGH এগুলা। লাস্টে গিয়ে কি হবে? লাস্টে গিয়ে আবার বলছি, লাস্টে গিয়ে সো, দেয়ারফর, হ্যান্স, তারপর হচ্ছে ইন কনক্লুশন এগুলো দিয়ে শেষ করবা। ফার্স্টলি হলে সেকেন্ডলি হবে, থার্ডলি হবে, লাস্টে একটা ফাইনালে দেওয়ার সময় একটু রিস্কে থাকবা, কোনটা দিয়ে বাক্য শেষ হচ্ছে এটা একটু দেখতে হবে, ঠিক আছে? তাইলে এই ছিল কানেক্টর নিয়ে একটা বিষয়। যেমন এখানে ধরো তুমি এই সেন্টেন্সে হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, তুমি লিখতে পারো অ্যাকচুয়ালি, ডিপেন্ড, অ্যাকচুয়ালি হতে পারে, ইনফ্যাক্ট হতে পারে, ঠিক আছে? যে কোনো একটা হতে পারে। এখানে কি লিখতে পারো? অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, অথবা এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে এগুলো দিতে পারো। তারপর এটাতে দেখো, যেমন এখানে চাইলে তুমি লিখতে পারো যে বিসাইডস, মোর ওভার, অথবা মানে ফার্স্ট অফ অল, কন্টেনমেন্ট ইজ দ্য কি টু সাকসেস,
অথবা বিসাইড অধিকন্তু, অধিকন্তু তাইলে লিখতে পারে যে মোর ওভার, মিলে যাবে যে ভাই এগুলো প্রত্যেকে মনে হবে তোমার সবগুলোই উত্তর। এগুলো একটু কাছাকাছি, শুধু বাটের ব্যাপারে একটু খেয়াল রাখবা, বাটটা উল্টে যাওয়া ঘটনা বিপরীত দিকে ইউজ করা হয়। আর কমা থাকলে দুইটা বাক্যের মধ্যে দো অল দো সিনস আছে এগুলো যুক্ত করতে হয়, যদিও অর্থগুলো জানতে হবে, যদিও যদিও বা ইফ যদি এগুলা। তো অনেক পড়া ভাই, এখন আর বাসায় বসে ভালো করে পড়ে নাও। আমার এই মানে বকবকানির যে সাজেশন গুলা কোনোই কাজে আসবে না যদি তুমি প্র্যাকটিস না করো। ইটস হাই টাইম টু প্র্যাকটিস। ওকে, সো অনেকক্ষণ অনেকক্ষণ ক্লাস হয়ে গেল, তোমাদের জন্য সবার জন্য শুভ কামনা রইল। 3 দিনের লং টাইম লাইভ ক্লাস, চেষ্টা করেছি তোমাদেরকে একটা যে ভালো কিছু দেওয়ার জন্য। ইনশাল্লাহ এডমিশনের সময় তোমাদের একটা পূর্ণাঙ্গ যে প্রস্তুতির জন্য জিএসআর তোমাদের সাথে আছি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।